আমাদের প্রথম ক্লাস থেকে অর্থাৎ ডে ওয়ান থেকে প্রথম ক্লাসে আমরা কিন্তু বেশিক্ষণ ক্লাস করতে পারি নাই। আমরা খুব কম সময় ক্লাস করতে পারছি, খুবই কম সময়। এবং এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি একটু পরিচিত হওয়ার যতটুকু সম্ভব, একটু ডিসকাস করার যতটুকু সম্ভব হয়েছে। তারপরে আমরা একটু গল্প গল্পে আমরা আমাদের কিছু ডিটেলস কালেক্ট করেছি আপনাদের, যেটা আমাদের প্রয়োজন আমাদের আপনাদের নিয়মিত মনিটর করার জন্য, সেগুলো আমরা কালেক্ট করেছি। এখন আমার যে বিষয়, সেই মূল বিষয়ে আসি, সেটা হলো আপনারা প্রথম ক্লাস থেকে আমি মনিটর করতেছি গত 3 দিন, অর্থাৎ ডে 3 পর্যন্ত আপনারা অনেকেই ক্লাসে উপস্থিত থাকেন না, অর্থাৎ ক্লাস করেন না। তারপর আপনারা নিয়মিত ক্লাসে অর্থাৎ রেগুলার অন টাইমে ক্লাসে থাকেন না। অর্থাৎ ক্লাস শুরু হয় 9:30টায়, আমি বলেছিলাম অর্থাৎ বলা হয়েছে যে 9টার দিকে ক্লাসে উপস্থিত থেকে যাবেন। আপনারাও তার মধ্যে অনেকে আছেন 10টার দিকে ক্লাসে আসেন, 10টার পরে ক্লাসে আসেন। এতবার আপনাদের বলার পর, রিকোয়েস্ট করার পরও আপনারা নিয়মিত সময়ে ক্লাসে আসেন না। একটা সমস্যা, দুটো সমস্যা, যে প্রেজেন্ট থাকেন না। তারপরে আপনারা ফাঁকি দিচ্ছেন, আপনারা বাসায় প্র্যাকটিস করেন না। এখানে ক্লাসে খুব সুন্দর করে আপনাদের দেখানো হচ্ছে যতটুকু সম্ভব। আমাদের 2 দিন প্রবলেম ছিল, ডে ওয়ান এবং ডে টুতে অনেক প্রবলেম ছিল, ইন্টারনেট সমস্যা, অনেক অনেক সমস্যা ছিল। আজকে যথেষ্ট আমরা ভালো ক্লাস করতে পেরেছি, কিন্তু আজকে উপস্থিতিও কম। অর্থাৎ ডে টুতে উপস্থিতি কম ছিল, ডে থ্রিতে উপস্থিতি কম। এখানে অনেক খারাপ লাগার একটা বিষয় যে আপনাদের এত ভালো একটা সুযোগ দেওয়া হয়েছে এসডিএফ থেকে, যেখানে আপনারা ফ্রিতে প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, ওয়েবসাইট ডেভেলপার হওয়ার জন্য আপনারা শেখার সুযোগ পাচ্ছেন, সেটা আপনারা কাজে লাগাইতে পারছেন না। খুব দুঃখজনক একটা ব্যাপার আপনাদের জন্য, যারা শিখতে পারতেছেন না, এবং আমাদের জন্য, আমরা যারা শেখাচ্ছে আমাদের জন্য, যে আমরা সবাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের মধ্যে আগ্রহ কম। এরপর যারা বাসা থেকে ক্লাস করার পারমিশন নিয়েছেন এসডিএফ থেকে, তারা বাসাতেও ফাঁকি দিচ্ছেন, বাসা থেকে ক্লাসে অ্যাটেন্ড হচ্ছেন না। এটা অনেক খারাপ একটা বিষয়। আপনারা বাসা থেকে ক্লাস করছেন এই জন্য যেন আপনারা ভালোভাবে ক্লাস করতে পারেন, এই জন্য আপনারা পারমিশন নিয়েছেন, কিন্তু বাসা থেকেও আপনারা ফাঁকি দিচ্ছেন, যেটা খুব কষ্টকর একটা বিষয়, তাই না? এটা করা ঠিক না। তো আমরা ট্রেনাররা, আমরা যারা দুসরা সফটওয়্যার ট্রেনার আছি, আমরা আপনাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, এবং বেস্ট আমরা পরবর্তী সময়গুলোতেও দিব। আমরা খুব ভালো করে আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা আপনাদের বেস্টটা দিচ্ছেন না। আপনারা যদি আপনারা বেস্ট দিতে পারেন, খুব মনোযোগী হন, নিয়মিত প্র্যাকটিস করেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন, যত স্টাডি করবেন তত শিখতে পারবেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ছোটো থেকে হয়তো আপনারা শুনে আসছেন, আপনার বাবা মারা বলছে, আপনাদের টিচাররা বলছেন, তাই না? তাহলে আপনাদের বেস্ট দিতে হবে আমাদেরকে। আমরা আমাদের বেস্ট দিয়ে যাচ্ছি, আপনাদের বেস্ট আমরা চাচ্ছি, এবং আমি পার্সোনালি আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে অ্যাক্টিভ রাখার। আপনাদের মোবাইলে নেট মেগাবাইট কিনে ক্লাসে অ্যাক্টিভ থাকার কথা বলতেছি, তারপর আপনারা অনেকে থাকছেন না, এক্সকিউজ দিচ্ছেন, অজুহাত দেখাচ্ছেন, মোবাইলে নেট নেই, মোবাইলে চার্জ নেই। কেন ফোনটাকে আপনারা বাসা থেকে আসার সময় ফুল চার্জ করে নিয়ে আসতে পারেন না? আমি যদি একজন ট্রেনার হিসাবে আমার ফোনটা ফুল চার্জ করতে পারি, যে কালকে আমার ক্লাস আছে, ক্লাসটা ভালো করে নিতে পারবো, তাই না? আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব কানেক্ট থাকার আপনাদের সঙ্গে। সেখানে আপনারা আপনাদের বেস্টটা দিচ্ছেন না। মোবাইলে মেগাবাইট কিনতে বেশি টাকা খরচ হয় না। এই মোবাইলে মেগাবাইট কেনার মাধ্যমে আপনারা এই মেগাবাইট খরচ করে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু পিসিতেও কাজ করতে পারেন, অর্থাৎ পিসিতে অ্যাক্টিভ থাকতে পারেন। তারপর আপনারা ফোনেতে অ্যাক্টিভ থাকছেনই, তাহলে কত সুবিধা। মেগাবাইট কিনতে বেশি টাকা খরচ করা লাগে না, অল্প টাকা খরচ করে আপনারা মেগাবাইট কিনতে পারেন। তো ভালো একজন ডেভেলপার হওয়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা যদি একটু টাকা নিজেদের মতো খরচ করে একটু নিয়মিত অ্যাক্টিভ থাকি, ক্লাসে উপস্থিত থাকি, এবং মনোযোগ দিয়ে প্রতিটা ক্লাস করি আমরা, তাহলে আমরা একজন ভালো ডেভেলপার হব। এবং বাসায় যে আপনারা প্রতিটা সময় ভালো করে, যতটুকু সময় পাবেন ভালো করে প্র্যাকটিস করার যদি চেষ্টা করি আমরা, তাহলে আমরা অবশ্যই ভালো একজন ডেভেলপার হব। এবং আমি 100% আপনাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করব, এবং দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং করেছিও। আপনাদের সাথে সবসময় কানেক্ট থাকার চেষ্টা করতেছি, আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি।
সো এখানে আপনাদের একটু হলেও গুরুত্ব দেখাইতে হবে, একটু নয় অনেকটা গুরুত্ব দেখাইতে হবে। এটা এটা আপনাদের লাভ। আমার স্যাটিসফ্যাকশন যে আমি ভালো করে শিখাচ্ছি, আপনারা শিখতে পারছেন। আপনাদের স্যাটিসফ্যাকশন এটা হইতে হবে যে হ্যাঁ আমি নিয়মিত ক্লাস করতে পারতেছি, ভালো করে শিখতে পারতেছি, আমি একজন ভালো ডেভেলপার হইতে পারবো। সিম্পল বিষয়। আপনারা যারা এই যে নিয়ম মানতেছেন না, ক্লাসে ফাঁকি দিচ্ছেন, অ্যাবসেন্ট থাকছেন, নিয়মিত ক্লাসে আসতেছেন না, তাদের একটা লিস্ট তৈরি করা হবে। এই লিস্টটা উপর মহলে দেওয়া হবে। এটা রেগুলার মনিটর করা হবে এই বিষয়গুলো। অতএব আপনারা যদি চান এই লিস্টে না আসতে, তাহলে আপনাদের সব সময় 100% অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটা লিস্ট তৈরি করছি আপনাদের জন্য। এখানে দেখা যাচ্ছে, লিস্ট দেখা যাচ্ছে? আচ্ছা, যদি যদি সমস্যা আমাকে জানাবেন। আচ্ছা, গতকালকে আমরা এইচটিএমএল সম্পর্কে জেনেছি। এইচটিএমএল বেসিক স্ট্রাকচার এবং ট্যাগস। এইচটিএমএল স্ট্রাকচার আমরা তৈরি করেছিলাম কি? একটু দেখি এইচটিএমএল স্ট্রাকচার তৈরি দেখি। এখানে আমরা আমরা দেখেছিলাম, কারো দেখতে সমস্যা, মোবাইলে দেখতে সমস্যা হলে আমাকে জানাবেন। আমরা দেখেছিলাম কিভাবে এইচটিএমএল কোড করতে হয়, তাই না? মুস্তাক আলী, আপনি আপনি প্রেজেন্ট কেন করছেন? আপনাদের প্রথমে বলেছিলাম কেউ স্ক্রিন শেয়ার করবেন না, স্ক্রিন শেয়ার করলে বর্তমানে আমি যে শেয়ার করেছি সেটা চলে যাবে। কেউ, হ্যাঁ, পিন করে রাখবেন, কেউ স্ক্রিন শেয়ার করবেন না আমার বিনা অনুমতিতে। কেউ স্ক্রিন শেয়ার করবেন না, আমি আবার বলতেছি, আমি প্রথম দিনেই বলে দিছি। কারণ গুগল মিটে আপনি যদি স্ক্রিন শেয়ার করেন আমার স্ক্রিনটা দেখতে পারবেন না আপনি। আমি যখন বুঝাবো তখন আপনারা স্ক্রিন শেয়ার করবেন না, তেমন কোলাহল করবেন না, মনোযোগ দিয়ে বুঝবেন। তারপর আমি যখন শেষ করব তখন আপনাদের প্রবলেমগুলো নোট করে রাখবেন, সেগুলো আমাকে পরে প্রশ্ন করবেন, আমি এগুলো সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? এইচটিএমএল কোডগুলো দেখতে পাচ্ছি? আ- আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা গতকালকে কি শিখেছিলাম? এইচটিএমএল ডকুমেন্ট, এটাকে যেই কোডগুলো আমরা করেছি সেগুলোকে বলা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট, ঠিক আছে? তো আমরা গতকালকে এইচটিএমএল ডকুমেন্ট শিখেছি, তারপরে এইচটিএমএল ডক টাইপ শিখেছি। ডক টাইপ কি জিনিস? এই যে আমরা এখানে যে কোডটা করেছি, খুব সহজ একটা কোড। এখানে প্রতিটা ওয়েবসাইটে আমরা এই কোডটা ব্যবহার করব, আমরা সেটাই জেনেছি না? প্রতিটা ওয়েবসাইট শুরু করার আগে এই কোডটা ব্যবহার করব। এজন্য কি ব্যবহার করব আমরা? লেস দ্যান, এক্সক্লেমেশন নাকি কি, এই সিনেমাটার নাম কি আমি নিজে ভুলে যাই মাঝে মধ্যে, সিনেমাটা সার্চ দিয়ে দেখি তো কি বলে। হ্যাঁ, না, এক্সক্লেমেশন মার্ক। অনেক কঠিন একটা ওয়ার্ড। আচ্ছা, আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তারপর ডক টেপ, এটা অনেকেই গতকাল প্রশ্ন করছিল যে এটা ছোট হাতে লিখবো না বড় হাতে লিখবো। এইচটিএমএল হলো আহ, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে আপনি এই যে পি ট্যাগ আমরা লিখেছি না, এটা যদি আপনারা বড় হাতেরও লেখেন, আমি দেখাই, এটা যদি আপনারা বড় হাতে ভালো করে খেয়াল করেন, এটা যদি আমরা বড় হাতেরই লিখি, এই যে বড় হাতে লিখলাম, আমরা ছোট হাতে লিখছিলাম, বড় হাতে লিখলাম, বড় হাতে লিখলাম, আমি এখান থেকে রান করলাম। আচ্ছা, এখানে আমি ব্রাউজার থেকে থেকে রান করি, কোড থেকে। আচ্ছা, আচ্ছা, কোড দেখতে পাচ্ছেন? এই আউটপুট দেখতে পাচ্ছেন? আউটপুট কি দেখা যায়? আচ্ছা, দেখেন আমি এখানে কি লিখছি, আমি পিটা কিন্তু বড় হাতের লিখছি, অর্থাৎ আপার কেস লিখছি। আচ্ছা, মিউট করেন, মিউট করেন, এখন মিউট করেন, জুবাইর আলম মিউট করেন। জুবাইর আলম মিউট করেন, সাউন্ড আসছে? আচ্ছা, আমি আমি মিউট করে দিলাম। আচ্ছা, আমরা যে পি ট্যাগ বড় হাতে লিখছি, তারপরেও কিন্তু এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা, যে প্যারাগ্রাফে আমরা যে কথাটা লিখেছি দিস ইজ ডেভেলপমেন্ট ক্লাস, সেটা কিন্তু এখানে শো করছে। কেন শো করছে? আমরা তো এখানে পি ট্যাগটা আগে ছোট হাতে লিখেছিলাম, অর্থাৎ লোয়ার কেস, কিন্তু এখন আমরা আপার কেসে লিখলাম, বড় হাতে লিখলাম। দেখতে সমস্যা হলে আমাকে বলবেন, বড় হাতে লিখলাম, তারপরও এখানে কিন্তু শো করছে। হ্যাঁ, তার মানে আমরা এটা বুঝলাম এইচটিএমএল কেস সেনসিটিভ না। আমরা যখন প্রোগ্রামিং করব,
তখন আমরা বুঝতে পারবো যে ওই কোন কোন ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ, কোন কোন ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ না। ঠিক আছে? আচ্ছা, যেহেতু HTML কেস সেন্সিটিভ না, তার মানে এই না আপনারা সব জায়গায় বড় হাতে লিখলেন, এক জায়গায় বড় হাতে লিখলেন, এক জায়গায় ছোট হাতে লিখলেন, আবার একটু বড় হাতে লিখলেন, এভাবে লিখলেন। হ্যাঁ, লেখার পরে আপনারা ব্রাউজারে ঠিকই দেখতে পাচ্ছেন, সমস্যা কি? আপনারা ছোট হাতে বড় হাতে লিখছেন, সবই তো একই শো করছে। কিন্তু এখানে সমস্যা আছে, আপনাদের স্ট্যান্ডার্ড মেনটেন করা লাগবে। আমরা বলেছি না সব কিছুর নিয়ম আছে, নিয়মের মধ্যে থেকে আপনারা কোড করতে হবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা মাথায় রাখবো, আমরা সব লোয়ার কেস অ্যালফাবেট ইউজ করব HTML ট্যাগের ক্ষেত্রে। কে এভাবে এই একটা বড় একটা ছোট আবার একটা বড় এইভাবে কেউ লিখবো না, আমরা সবাই লোয়ার কেস ব্যবহার করব। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি লোয়ার কেসে চলে যাই। তাহলে আমরা বুঝলাম HTML কেস সেন্সিটিভ না, অর্থাৎ বড় হাতের লিখি বা ছোট হাতের লিখি কেস সেন্সিটিভ নয়, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন আমাদের করতে হবে, এই জন্য আমাদের সব লোয়ার কেসে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু চলে যাই লিস্টে। তাহলে আমরা এখানে HTML ডকুমেন্ট শিখেছি, HTML ডক টাইপ শিখলাম। HTML এলিমেন্ট কি জিনিস? এই যে আমরা ট্যাগগুলো শিখেছি না, এগুলোকে বলা হচ্ছে HTML এলিমেন্ট, HTML ট্যাগস বলা হচ্ছে। অর্থাৎ প্রতিটা ইন্ডিভিজুয়াল ট্যাগস এক একটা এলিমেন্ট। আমি যদি এখানে h1 আবার লিখি এবং স্ল্যাশ দিলাম, h2 লিখলাম, এইটা কিন্তু একটি HTML ট্যাগস, HTML এলিমেন্ট। এখন এটা হলো, আমরা জেনেছি কি, এটা হলো স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ, তাই না? এখন এর মধ্যে আমরা কোড লিখেছি, অর্থাৎ টেক্সট লিখেছি, কন্টেন্ট লিখেছি। অর্থাৎ এখানে আমি যে টাইটেল দিলাম, আমি ব্রাউজারে চলে গেলাম, চলে যাওয়ার পর এখানে রিফ্রেশ দিলাম, আমরা কোডটা দেখতে পাচ্ছি। তাহলে কি আমাদের HTML এর প্রতিটা HTML এর একটা HTML ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ আছে, একটা এন্ডিং ট্যাগ আছে। তারপরে আমরা সিঙ্গেল ট্যাগ জেনেছি, তাই না? যেটা যার স্টার্টিং আছে কিন্তু কোনো এন্ডিং নেই। অর্থাৎ যেমন বিআর ট্যাগ জেনেছি, আজকে নতুন একটা ট্যাগ শিখবো, ভালো করে খেয়াল করেন। আজকে নতুন একটা ট্যাগ শিখবো, সেটার নাম সিঙ্গেল ট্যাগ, বিআর ট্যাগের মতো, সেটাকে বলা হয় HR ট্যাগ। এখন HR ট্যাগটা কেন? আমরা HTML দিয়ে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো, এই জন্য আমরা কিছু কিছু কোড শিখে রাখবো, যেটা দিয়ে আমরা সুন্দর একটা ওয়েবসাইট বানাতে পারি। আচ্ছা, HR ট্যাগ। এখন HR ট্যাগ, HR কি করতে হচ্ছে, কি করা লাগছে? এইচ এবং আর, শুধু এইটা লিখলেই হচ্ছে। এখন আমরা যদি ব্রাউজারে যে রিফ্রেশ করি, তাহলে কি আমরা এখানে লাইন দেখতে পাচ্ছি না? সবাইকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা যদি অনেকেই বেশিরভাগই মোবাইলে আছেন, দেখতে সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা, আমি HR ট্যাগ, এখানে HR ট্যাগ দেখেন, দিস ইজ ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস, এরপর আমরা HR ট্যাগটা ব্যবহার করছি, এখানে একটা লাইন চলে আসছে। এই যে এটা কিন্তু একটা ডিজাইন হিসেবে চলে আসছে, এটা কিন্তু এটা ডিফল্ট ডিজাইন, অর্থাৎ এটা প্রতিটা ব্রাউজারের বিল্ট ইন HTML এর ডিজাইন করা থাকে। যেমন বিআর ট্যাগের জন্য এই ডিজাইনটা করা আছে, এটা বর্ডার ডিজাইন করা আছে, ঠিক আছে? এখন HTML ট্যাগ হিসেবে আমরা যখন HR ট্যাগটা ব্যবহার করবো, তখন আমরা এমন একটা লাইন দেখতে পারবো আমাদের ওয়েবসাইট আউটপুটে। আচ্ছা, যখন আমরা আর একটা HR ট্যাগ ব্যবহার করছি, তখন আমরা আবার ব্রাউজারে যে রিফ্রেশ করি, আর একটা লাইন দেখতে পাচ্ছি। এখন গতকালকে আমরা বিআর ট্যাগটা একবার ব্যবহার করছি, আমরা বিআর ট্যাগটা এইখানে যদি ব্যবহার করি, HR ট্যাগের আগে বিআর, আবার ব্যবহার করছি বিআর, তাই না? এখন আমরা ব্রাউজারে চলে যাই, আমরা রিফ্রেশ দিই, আমরা কি অনেক বড় একটা গ্যাপ পাচ্ছি না? অনেক বড় একটা গ্যাপ পাচ্ছি। এখন এই বিআর ট্যাগ লাইন ব্রেক দিচ্ছে, অর্থাৎ আমরা এই যে এই কন্টেন্টের মধ্যে যখন বিআর ট্যাগটা ব্যবহার করলাম, তখন আমরা এখানে একটা লাইন ব্রেক পেয়েছি। আবার এখানে যখন ফাঁকা জায়গা, এখানে কন্টেন্টের মধ্যে অ্যাড করছি, কিন্তু এখানে যখন ফাঁকা জায়গা আমরা ব্যবহার করলাম, এখানেও কিন্তু আমরা লাইন ব্রেক পাচ্ছি, যেটা আমরা বুঝতে পারছি। এই যে সিলেক্ট করলে বোঝা যাচ্ছে যে এখানে ব্রেক হয়েছে, তাই না? তাহলে আমরা বুঝলাম কি, বিআর ট্যাগটা আমরা কন্টেন্টের মধ্যে ব্যবহার করতে পারবো, বিআর ট্যাগটা আমরা আলাদা ব্যবহার করতে পারবো। আর আমরা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, আমরা যদি HTML দিয়ে একটা ওয়েবসাইট, ভালো ভালো ওয়েবসাইট লেআউট তৈরি করব, সেক্ষেত্রে আমরা কিছু কিছু কোড অলরেডি শিখছি। হেডিং HTML তো আমাদের প্রয়োজন হবে, ডক টাইপ HTML এই কথাটা লেখা দরকার, HTML লেখা দরকার। তারপর আমরা হেড কোড শিখেছি, যেটার কাজ কি, আমাদের ওয়েবসাইটের কিছু ইনফরমেশন মূলক ট্যাগ আছে, সেগুলো আমরা হেডিং ট্যাগে লিখবো, বা স্টাইল ট্যাগ, যেটা ডিজাইন ট্যাগ, আমরা ডিজাইন
ল্যাঙ্গুয়েজ শিখেছি, একটু আগে আমরা আলোচনা করছি ডিজাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, সেগুলো আমরা এখানে হেড ট্যাগে অ্যাড করব। এবং বডি ট্যাগে আমরা যেই কোডগুলো লিখবো, অর্থাৎ হেডিং দিয়েছি, আমরা প্যারাগ্রাফ দিয়েছি, আমরা বিআর ট্যাগ অ্যাড করেছি, আমরা এইচআর ট্যাগ অ্যাড করেছি, এখানে আমরা ইমেজ অ্যাড করেছি, এই সবগুলো আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, তাই না? এইগুলো দিয়ে কিন্তু আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারছি লাস্ট ক্লাসে। অনেকে আমাকে ফেসবুক গ্রুপে কোড শেয়ার করছে, যার যা সমস্যা ছিল আমি সমাধান করে দিয়েছি। অনেকে কোড দেখায়নি, যারা কোড দেখাননি আমাকে প্লিজ কোড আপনারা করে করে দেখাবেন, নাহলে আমি বুঝতে পারবো না, আপনাদের প্রোগ্রেস বুঝতে পারবো না। হ্যাঁ, আমাকে কোড করে দেখাবেন। যারা ডেস্কটপে কোড করতে পারছে না তাদেরকে মোবাইলে কীভাবে কোড করতে হয় সে জায়গাটা আমি বলে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। আরও যদি আপনাদের সাপোর্ট প্রয়োজন হয় আমি আপনাদের পুরো সাপোর্ট দেব। আপনাদের শুধু আমাকে একটি হেল্প করা লাগবে। কিভাবে? আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ক্লাসে নিয়মিত থাকবেন এবং আমাকে ক্লাসে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। এবং আমি যখন বুঝাবো তখন ভালো করে বুঝার পরে আমাকে জানাবেন যে ভাইয়া এখানে সমস্যা, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি বুঝাই দেব। আচ্ছা, তাহলে আমরা আবার একটু আমাদের লিস্টে ফিরে যাই। হ্যাঁ, তাহলে আমরা এসটিএমএল ডকুমেন্ট শেষ করলাম, এসটিএমএল ডক টাইপ শেষ করলাম, এসটিএমএল এলিমেন্ট কি জিনিস তা শেষ করলাম। এখন এখানে আর একটা লিস্ট দেখতে পাচ্ছি, নেস্টেড এসটিএমএল এলিমেন্টস। নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস, এই নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস মানে কি? আমরা যে কোডগুলো করেছি না সুন্দর করে, আমরা এই কোডগুলো সব মুছে দিই, আমরা শুধুমাত্র হেডিং ট্যাগগুলো রাখি। এই যে যখন আমরা এইভাবে কোডগুলো লিখবো তখন এটাকে নর্মাল এইচটিএমএল ট্যাগ হিসাবেই ধরবো, অর্থাৎ এইচটিএমএল এলিমেন্ট হিসাবেই ধরবো, তাই না? আর যখন আমরা নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস এই কথাটাই চলে যাব তখনই চলে আসবে অন্য অন্য কোডগুলো। অর্থাৎ আমরা যে সুন্দর করে স্ট্রাকচার বানিয়েছি এইচটিএমএল এলিমেন্টসের, এইচটিএমএল ট্যাগসের, এইগুলোকে বলা হচ্ছে নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস, অর্থাৎ নেস্টেড এইচটিএমএল এলিমেন্টস। আর সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে আমরা কি এইচটিএমএল দিয়েছি, তারপরে এখানে একটা ট্যাব প্রেস করার পর এখানে একটা স্পেস পেয়েছি, আমরা হেড ট্যাগ অ্যাড করেছি, তারপরে এখানে আবার ডাবল ট্যাব। আপনাদের প্রতি স্টুডেন্টের কিবোর্ডের ট্যাব নামে একটা বাটন পাবেন, সেটাতে ক্লিক করলে আমি এখানে ক্লিক করলাম, দেখেন স্পেস চলে আসছে, এখানে স্পেস পেয়ে যাবেন। অর্থাৎ আমরা দুইটা ট্যাব এখানে প্রেস করে এখানে টাইটেল অ্যাড করছি। তারপরে হেড ট্যাগটাকে ভাগ করে আমরা হেড ট্যাগটাকে আলাদা করে আমরা তারপরে অ্যাড করেছি বডি ট্যাগ। বডি ট্যাগের পরে আমরা সুন্দর করে এখানে আবার স্পেস ট্যাব প্রেস করে স্পেস দিয়ে আবার আমরা হেডিং ট্যাগ অ্যাড করেছি। এখানে আমাদের কিছু আরও কয়েকটা ট্যাগ আছে, এখানে ইমেজ আছে। এই পুরো লেআউটটাকে বলা হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার। এবং আমরা যে সুন্দরভাবে ট্যাগগুলো সাজিয়েছি, এলিমেন্টসগুলো সাজিয়েছি, এটাকে বলা হয় নেস্টেড এলিমেন্টস। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা আমাকে একটু প্লিজ জানাবেন। আমাকে একটু জানান কারো সমস্যা আছে কিনা। যাদের সমস্যা আছে আপনার ফ্রেন্ড যদি অ্যাক্টিভ না থাকেন আপনার ফ্রেন্ডের মাধ্যমে আমাকে বলেন সমস্যা থাকলে। শান্ত, তাই তো? আচ্ছা, শান্ত বললো যে H1 ট্যাগ আমি লিখেছি, তারপরে H2 লিখেছি, তাই না? আপনার প্রশ্নটা আরেকবার করেন, আমি ভালো করে বুঝতে পারি না। হ্যাঁ, আমরা যে টাইটেলটা লিখেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমি গতকালকে ক্লাসে বলেছি যে আমরা H1 ট্যাগ অর্থাৎ হেডিং ট্যাগ 6টা হেডিং ট্যাগ পাবো আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এবং এটা H2, হ্যাঁ। ও এটা আচ্ছা, এটা সরি, এখানে আমি খেয়াল করিনি, অনেক ধন্যবাদ এটা দেখাই দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে আপনারা যে ভুলটা ধরতে পারলেন, এটা থেকে আরেকটা আমরা বুঝতে পারলাম যে এইচটিএমএল কেস সেনসিটিভ না, ঠিক আছে? কিন্তু আমরা এই কোড করার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকব, আমাদের কোড যেন ভুল না হয়। অনেক ধন্যবাদ ধরিয়ে দেওয়ার জন্য। আমরা এই ছোট ছোট ভুল, আমরা যারা ডেভেলপার, আমরা যারা অলরেডি ডেভেলপার হয়েছি, যারা ডিজাইনার হয়েছি, এই না যে আমরা ভুল করি না, আমরাও কিন্তু ভুল করি, আমরা নতুন কিছু শিখি। তো গতকালকে একজন দেখলাম ইমেজ অ্যাড করছে লেআউটে, আমার নামটা মনে নেই, সে ইমেজ এতটুকু অ্যাড করেছে, অর্থাৎ সোর্স লিখেছে, ইমেজ ফাইলটা লিখেছে এবং আচ্ছা আচ্ছা শান্ত, কিন্তু
লেস দেন ইমেজ কথাটা লেখা নাই, কিন্তু তারপরে তার ইমেজটা শো করছে, কারণ এইচটিএমএল কেস সেন্সিটিভ না। কিন্তু এখানে হ্যাঁ কিন্তু এখানে হ্যাঁ কিন্তু এখানে ইরর শো করছিল। ইররটা কি শো করছিল? নিচে এইচটিএমএল কোডটা দেখা যাচ্ছিল, কারণ আপনি এই কোডটা ভুল করছেন। তারপর আমি সমাধান করে দিয়েছি। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা নেস্টেড এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট কি জিনিস সেটা আমরা জানতে পারছি। এইচটিএমএল হেডিংস, হেডিংস কি জিনিস? এই যে আমরা চারটা হেডিংস, কি বলে 6টা হেডিংস শিখেছি, এটাকে বলা হয় এইচটিএমএল হেডিংস। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তারপরে এইচটিএমএল প্যারাগ্রাফস। একটু মনোযোগী হবেন প্লিজ, একটু মনোযোগী হবেন, কেউ উঠে চলে যাবেন না। আপনার ফ্রেন্ডদের পাশে বসে একটু ক্লাস করেন কষ্ট করে। অনেকে অ্যাক্টিভ আছেন দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ আজকের জন্য। আচ্ছা, এইচটিএমএল প্যারাগ্রাফস। এইচটিএমএল প্যারাগ্রাফস কি? এই যে আমরা পি ট্যাগ ইউজ করে যে প্যারাগ্রাফ ইউজ করছি, ব্যবহার করছি আমাদের কোডে, সেটাকে বলা হয় এইচটিএমএল প্যারাগ্রাফ। তারপর আমরা কি শিখছি? এইচটিএমএল কমেন্ট। এইচটিএমএল কমেন্ট কোনটা? এখানে বলেন তো এইচটিএমএল কমেন্ট কোনটা? নাম বলেন। এইচটিএমএল কমেন্টের মধ্যে একটা টাইটেল দেওয়া আছে, নাম লেখা আছে। একজন বলেন এইচটিএমএল কমেন্ট কোনটা? এখানে এই যে কোডগুলো আছে, এইচটিএমএল কমেন্ট কোনটা? হ্যাঁ, হেডিং ট্যাগ। এই যে এখানে যে লেখা আছে হেডিং ট্যাগ, এটাকে বলা হয় এইচটিএমএল কমেন্ট ট্যাগ, অর্থাৎ এইচটিএমএল কমেন্ট। হ্যাঁ, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। আচ্ছা, তাহলে এই কমেন্টটার কাজ কি? যে কমেন্টটা যদি আমরা লিখি, এটা ব্রাউজারের সামনে শো করবে না, আউটপুট দেখাবে না, কিন্তু এই কমেন্ট দিয়ে আমরা প্রতিটা অর্থাৎ এই এলিমেন্টগুলো বা কোন সেকশন বা কোন টাইটেল কি কারণে ব্যবহার করছি, কোন টাইটেল কি কি ধরনের ব্যবহারের কাজে ব্যবহার হচ্ছে, সেগুলো আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারি, যেন আমরা পরবর্তীতে ভুলে না যাই, বা আমাদের কোডগুলো যদি অন্য কেউ দেখে তারা যেন বুঝতে পারে এই ট্যাগটা এখানে এই জন্য ব্যবহার হয়েছে, এই ট্যাগটার এই কাজ এখানে হচ্ছে। ঠিক আছে। তারপরে আমরা শিখেছি এইচটিএমএল ইমেজেস। এই যে আমরা ইমেজ ট্যাগ শিখেছি, এইচটিএমএল ইমেজেস, এখানে অনেকেরই সমস্যা হচ্ছে এইচটিএমএল ইমেজটা নেওয়া আসে, অনেকেরই সমস্যা হচ্ছে। আমরা এটা আবার একটু দেখাই দেবো, হ্যাঁ। এইচটিএমএল ইমেজেস কীভাবে ইমেজ আনতে হয় সেটাও আমরা দেখেছি। এই যে এই ইমেজগুলো এসেছে আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, আমাদের ব্রাউজারে যে দেখতে পাচ্ছি, এগুলো হলো এইচটিএমএল ইমেজেস। ওকে, আচ্ছা, তারপরে চলে যাই। তারপরে আছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি শিখছি? অ্যাট্রিবিউট কি? একজন বলেন অ্যাট্রিবিউট। আমি গতকালকে বলেছি অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউটের কাজ কি। আমাকে একজন বলেন অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউটের কাজ কি? বলেন, কেউ একজন বলেন। অ্যাট্রিবিউটের কাজ কি? আর কি বলেন, কেউ বলেন, একজন বলেন। তানভীর আহমেদ। হ্যাঁ, আচ্ছা, আমি তো দেখাই দেবো আবার আজকে, একটু যদি অনেকের সমস্যা হয়েছে। তারপরে আমরা যদি গতকাল ক্লাসে আমরা শিখেছি অ্যাট্রিবিউটের বিষয়টা, তাহলে আমাদের এটা জানা উচিত যে অ্যাট্রিবিউট কি এবং অ্যাট্রিবিউটের কাজ কি। আচ্ছা, আমরা যে ইমেজ ট্যাগের মধ্যে গতকালকে এখানে এসআরসি একটা কোড লিখেছি, যেটাকে বলা হয়েছে অ্যাট্রিবিউট। আপনারা একটু মিউট করেন, মিউট করেন সবাইকে। তো আলাদাভাবে আমি মিউট করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। আপনারা মিউট করবেন, যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করবেন, যখন কথা বলবেন না তখন মিউট করবেন। আচ্ছা, ওসমান গনি কিছু বলবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ জানানোর জন্য। কারেন্ট আসছে, আমরা তাহলে এখানে একটু কন্টিনিউ করি, তারপরে আমরা প্রজেক্টরে চলে যাব, হ্যাঁ? নাকি আমরা একবারে ডিরেক্টলি প্রজেক্টরে চলে যাব? আপনারা কি প্রজেক্টর চালু করতে পারবেন? আচ্ছা, আমরা এখন নতুন কিছু কোড শিখবো এইচটিএমএল এ, তাই না? তো অলরেডি আমরা গত ক্লাসের কোডগুলো একটা রিভিশন দিয়েছি, কোডগুলো সম্পর্কে আবার একটু রিপিট করেছি, এবং এইচটিএমএল স্ট্রাকচার কীভাবে দাঁড় করানো যায় এবং একটা বেসিক পেজ কিভাবে তৈরি করা যায় সেগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, তাই না? গত ক্লাসের ক্লাস
গত ক্লাসে এবং আজকের ক্লাস দিয়ে। ওকে, তাহলে নতুন কিছু ট্যাগ শিখবো আমরা। আজকে শেষ করেছি, আলোচনা করেছি অনেকটা ইমেজ পর্যন্ত, HTML ইমেজ পর্যন্ত, এবং অ্যাট্রিবিউট সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা নিয়েছি সবাই। এবং ইমেজে এই যে অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা নিলাম, এই অ্যাট্রিবিউটের একটা অ্যাট্রিবিউট হলো SRC, যেটা আমরা ইমেজটাকে ব্যবহার করা শিখলাম। এ পর্যন্ত আমরা শেষ করছি, তাই না? আর একটা শিখছি যে লাইন ব্রেক শিখলাম। এ পর্যন্ত আমরা শিখেছি। এরপরে আরও কিছু কোড আমরা শিখবো এখন। ওকে, আচ্ছা, আমি যাচ্ছি এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করতে। ওকে, মূলত আজকের যে নতুন কোডগুলো শিখবো সেগুলোর জন্য। আচ্ছা, নতুন ফাইল ক্রিয়েট করা অলরেডি দেখিয়েছি, গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে আমরা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে সেটা কোড এডিট করতে হয়, ব্রাউজারে কীভাবে ওপেন করতে হয়। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম থেকে একদম ফার্স্ট থেকে আমি কোডটা ফাইলটা ক্রিয়েট করে এডিট করব। ওকে, তাহলে আমি ডেস্কটপ থেকে একটা ফাইল ক্রিয়েট করতে আছি। তাহলে ডেস্কটপে যে আমি রাইট ক্লিক করলাম মাউসের, এখানে নিউ অপশনে চলে গেলাম। এরপরে এখানে যে টেক্সট ডকুমেন্ট অপশনটা আছে, এখানে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখানে আমাদের ফাইলের নাম দিতে বলছে, দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট 3 হিসাবে দেখাচ্ছে। এখন আমরা এখানে তারপর .txt এই পুরো কোডটাই যদি আমরা এখানে মুছে নতুন একটা ফাইলের নাম দিই, আমরা অলরেডি শিখেছি কি ধরনের নাম দিতে হবে। সেটা হলো একটা ফাইলের নাম, আমি দিলাম ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স নামটা দিলাম। এখানে আপনি রহিম, করিম, জামিল, আপনাদের যেমন ইচ্ছে তেমন নাম দিতে পারেন। আমি ইন্ডেক্স নাম এই জন্য দিলাম যে এটা একটা মেন ফাইল, অর্থাৎ মূল ফাইল হিসাবে আমি ইন্ডেক্স ফাইলটার নাম দিলাম। পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের জন্য সুবিধা হয়ে যায় ইন্ডেক্স বিষয়টা যে কী জিনিস, এটার জন্য আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি প্রথমে ইন্ডেক্স নামটা বেশি ব্যবহার করছি, তাই না? তাহলে ইন্ডেক্স, আপনার অন্য নামও দিতে পারেন, index.html নামটা দিলাম। HTML আমরা কেন ব্যবহার করছি অলরেডি জানি, যে .html মানে বোঝায় এটা একটা HTML ফাইল, তাই না? HTML ফাইল। আচ্ছা, তাহলে এন্টার করলাম, ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা অলরেডি HTML ফাইলকে কিভাবে ডকুমেন্ট কোন একটা ফোল্ডার থেকে ওপেন করা যায়, কোন একটা ফোল্ডারে রাখা যায়, সেগুলো আমরা জেনেছি। আচ্ছা, তাহলে এখন এই ফাইলটা আমরা ওপেন করব কিভাবে? এই কোড এডিটর, আমরা নোটপ্যাড প্লাস প্লাস যেহেতু ব্যবহার করছি, আমরা যেমন ব্রাউজারে এই কোডটা যদি আমরা ব্রাউজার ওপেন করি, এই কোডটা যদি আমরা ব্রাউজারে এখানে ধরে ছেড়ে দিই, তাহলে কিন্তু সহজ ওপেন হয়ে যাচ্ছে। আপনারা ফোল্ডারে রাখেন না ডেস্কটপে রাখেন, ওইটা কোনো বড় বিষয় না। জাস্ট যেখানে আপনি HTML ফাইলটা ক্রিয়েট করেছেন সেখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ব্রাউজারটা ওপেন করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা শুধু ব্রাউজারে এভাবে ছেড়ে দিবেন। আর একটা উপায় শিখেছিলাম, সেটা কি, ফাইলের উপরে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন মাউসের, তারপরে ওপেন উইথ অপশনে যাবেন, যাওয়ার পরে ব্রাউজার সিলেক্ট করে ব্রাউজারে ওপেন করে দেবেন। ঠিক আছে, খুব সহজ পদ্ধতি। আচ্ছা, সেটা আপনি যে কোনো ফোল্ডারে যদি HTML ফাইলটা ক্রিয়েট করেন, সেখানে একইভাবে ফাইলটা ওপেন করবেন। তাহলে আমরা এডিটরে কীভাবে ওপেন করব? ঠিক একই উপরে রাইট ক্লিক, মাউস রাইট ক্লিক, তারপরে এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে প্রথম থেকে আমরা কোড করে যাচ্ছি। তারপর নোটপ্যাড অর্থাৎ উইন্ডোজের ডিফল্ট যে এডিটর আছে কিভাবে কোড করতে হয় একটু দেখানো হয়েছিল। হ্যাঁ, আপনার যে ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ড আছে যে অলরেডি পারে, সে অলরেডি ক্লাসে সবাইকে দেখিয়ে দিয়েছে। আমি তাকে বলেছিলাম কিছু কিছু বিষয় নিয়ে হেল্প করার জন্য, হেল্প করছে। যেহেতু আমি ওখানে নেই, এই জন্য আপনাদের ফ্রেন্ডদের হেল্প করতে বলা হয়েছে। আপনারা যারা একদমই দুর্বল, তারা আপনাদের যে বন্ধুরা পারে তাদের হেল্প নিয়ে আপনারা একটু হলেও চেষ্টা করবেন নিজেরা। আমি তো আছি সব কিছু দেখাই দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা এটা কোড এডিটর ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে কোড করব। এখানে যে কোডই করি না কেন এই ফাইলে সেভ হবে, তাই না? এখন আমার বিষয় হলো, আমি চাচ্ছি যে এই ফাইলটা HTML ফাইলটা, যে index.html ফাইলটা আমি একটা ফোল্ডারে রাখতাম। তাহলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট কীভাবে করবো? ডেস্কটপে রাইট ক্লিক, নিউতে যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে একটা নাম দিব ফোল্ডার। আমি একটা নাম দিলাম ওয়েবসাইট, দিয়ে এন্টার করলাম। আমি এখন এই HTML ফাইলটা কপি করলাম। এখন কপি কিভাবে করব? Ctrl-CTRL
আপনাদের কিবোর্ডের লেফট সাইডে CTRL কন্ট্রোল সি, কন্ট্রোল প্রথমে কন্ট্রোল চাপবেন, তারপরে সিতে প্রেস করবেন। আগে ফাইলটা সিলেক্ট করতে হবে অবশ্যই, সিতে প্রেস করবেন, করার পরে ফাইলটা কপি হবে। আর এরপর আপনারা জাস্ট ওয়েবসাইট, এই যে ফোল্ডার আছে, ওয়েবসাইট ফোল্ডার আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে ফোল্ডারটা ওপেন হলো। এখন ফোল্ডারটা আপনারা এখানে কন্ট্রোল CTRL, যে একদম লেফট সাইডে যে এটা আছে, বাটনটা আছে, সেটা প্রেস করলেন, প্রেস করে কন্ট্রোল ভিতে প্রেস করলেই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন এখান থেকেও আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখন এইখানে এই ফাইলটা আমরা ওপেন করেছি ডেস্কটপ থেকে, আর এই ফাইলটা ওপেন করলাম ফোল্ডার থেকে। এখানে যদি যে ফাইলটা লিখবো সেটা এখানে সেভ হবে, অর্থাৎ ডেস্কটপে সেভ হবে। আর এই যে index.html নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, অর্থাৎ যেটা ফোল্ডার থেকে, এখানে দেখেন ফোল্ডারের লোকেশনটা বলে দেওয়া হয়েছে যে ডেস্কটপ থেকে ওয়েবসাইট, এটা ফোল্ডার, তারপরে index.html। আর এইখানে যদি ক্লিক করি এই ফাইলটাতে, এখানে নাম দেওয়া আছে কি ডেস্কটপ, তারপরে কি index.html। ওকে, খুব সহজ, এটা বোঝা খুব সহজ। আচ্ছা, তাহলে আমরা জানি যেইখানেই আমাদের ফাইলটা থাকুক না কেন, আমরা কিভাবে ফাইলটা ওপেন করব, জাস্ট এই ফোল্ডার থেকে, ফোল্ডারের মধ্যে যেহেতু আমাদের ফাইলটা আছে, আমরা জাস্ট এই index.html ফাইলটা ধরে ব্রাউজারে ছেড়ে দেব। তারপরে আমরা এখানে যে কোড করব সেটা ব্রাউজারে রিফ্রেশ দিলে আমরা দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এগুলো দেখানো হয়েছে গত ক্লাসে একটু একটু করে, আমি আবার দেখাই দিলাম, আচ্ছা, যেন কোনো কনফিউশন না থাকে, ধীরে ধীরে আমরা আরও বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু নতুন কোড করবো, তাহলে আমরা কুইক কোডগুলো লিখে ফেলি। প্রথমে আমরা কি কোড লিখবো, ডকটাইপ, আচ্ছা, ডকটাইপ.html কেন লিখতে হয় আমরা জানি অলরেডি, যে প্রতিটা HTML পেজ আমরা যখন এক একটা পেজ তৈরি করবো HTML এর, তখন এই ডকটাইপ HTML কথাটা আমরা রাখবো, তাই না? আচ্ছা, এরপর অর্থাৎ এই কোডটা আমরা রাখবো, এই কোডটা আমরা লিখবোই প্রতিটা HTML ফাইলে, থাকতেই হবে। তারপরে আমরা HTML লিখে ফেলি, দ্রুত লিখে ফেলি। তারপরে স্টার্টিং HTML স্টার্ট করলাম, HTML শেষ করলাম, হ্যাঁ না? তারপর আমরা আমাদের শরীরের মতো HTML-কে দুই ভাগে ভাগ করলাম, একটা হেড শেষ করি, এবং আরেকটা হলো বডি। আচ্ছা, হেড কেন ব্যবহার করতে হয় আমরা অলরেডি জানি, যারা ক্লাস ফাঁকি দিয়েছে তাদের ক্ষেত্রে এটা আমি বারবার রিপিট করেছি এই বিষয়গুলো। যারা এখনও যাদের কনফিউশন, প্রশ্ন করবেন ক্লাসে অবশ্যই। আর বেশি যদি সমস্যা হয় যখন আমি থাকবো না, তখন আপনাদের ফ্রেন্ডের হেল্প নেবেন। হ্যাঁ, প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসে, প্রথম ক্লাস অনেকটা বলা হয়েছে, আজকেও অনেকটা রিভিশন ক্লাসের সময় বলা হয়েছে। আচ্ছা, তাহলে HTML লিখলাম, হেড লিখলাম, বডি লিখলাম, আমাদের শরীরের মতোই, অর্থাৎ মাথাকে ভাগ করলাম, বডিটাকে ভাগ করলাম, HTML দিয়ে প্রথমে পুরো কোডগুলোকে র্যাপ করলাম, র্যাপ করার পরে হেড লিখলাম, হেড, তারপরে বডি। আচ্ছা, হেডের মধ্যে আমরা কি কোড শিখেছি, টাইটেল কোড শিখেছি, তাই না? তারপর টাইটেল ট্যাগটা ইন করলাম। আচ্ছা, এখানে আমরা কি টাইটেল দিব, একটা টাইটেল দিই, দুসরা সফট। ওকে, এখন সেভ করি। এখন যেহেতু এই ফাইলটা আমাদের ব্রাউজারে অলরেডি ওপেন করা আছে, অর্থাৎ এখানে দেখেন ডেস্কটপ আমাদের ডেস্কটপ, এটা ডেস্কটপ ফোল্ডার হিসাবে এখানে আছে। তারপরে কি আমাদের কোন ফোল্ডারে ফাইলটা আছে, ওয়েবসাইট, তারপর index.html। আচ্ছা, এই বিষয়টা অলরেডি গত ক্লাসে একটু আলোচনা করেছি। দেখেন, আমরা ইমেজ যখন অ্যাড করেছিলাম, একটু ফোল্ডার সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যে আমরা যখন ফোল্ডারের মধ্যে যখন ঢুকেছিলাম তখন কি দিয়েছিলাম, স্ল্যাশ দেওয়া হয়েছিল, তাই না? তারপরে ফাইলের নাম, ঠিক ডেস্কটপের ফোল্ডারটা আছে, তারপরে এখানে ওয়েবসাইট ফোল্ডার, তারপরে এখানে ফোল্ডারের মধ্যে ঢুকছে কি দিয়ে, স্ল্যাশ দিয়ে, তারপরে ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে ঢুকেছে কি দিয়ে, স্ল্যাশ দিয়ে, তাই না? তারপরে index.html ফাইল, তাই না? অলরেডি আমরা এইটা সম্পর্কে একটু আলোচনা করেছি গত ক্লাসে। ওকে, তাহলে আমি যদি এখানে রিফ্রেশ দিই, কারণ এই কোডটা ওপেন করা আছে কোথা থেকে, আমাদের এই ওয়েবসাইট ফোল্ডার থেকে, তাই না? ওকে, না বুঝতে পারলে ক্লাসে প্রশ্ন করবেন, আমি সব সুন্দর করে বারবার বুঝিয়ে দেবো। কারণ HTML হলো অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু HTML
শেখাটা ভালো করে শেখাটা, এই বেসিক বিষয়গুলো, একদম প্রাথমিক বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়। ফোল্ডার, ফাইলস, এসটিএমএল ট্যাগস কীভাবে লিখতে হয়, এই অনেকগুলো বিষয় যেগুলো সবই সহজ বিষয়, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং বারবার আপনাদের দেখাচ্ছি, কারণ এইগুলো ভালো করে যদি এখন না শেখেন পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আমি লাস্ট ক্লাসে অনেকবার দেখিয়েছি, আজকেও আবার দেখানো হয়েছে। সো এইগুলো ভুলে যাবেন না। আর এগুলো মুখস্থ করার মতো কিচ্ছু নেই, আমি বারবার বলেছি মুখস্থ করার মতো কিচ্ছু নেই। আপনারা বারবার কোড করতে করতে যত প্র্যাকটিস করবেন আপনাদের কোড করার এফিসিয়েন্সি তত বেড়ে যাবে, তত ভালো প্রোগ্রামার হইতে পারেন, ভালো ডেভেলপার হইতে পারবেন। তাহলে আমাদের কী করতে হবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্রবলেমে পড়বেন, সেগুলো সমাধানের চেষ্টা করবেন, স্টাডি করবেন, অনলাইনে যাবেন, ঘাটাঘাটি করবেন, ফ্রেন্ডের হেল্প নেবেন, আর ক্লাসে আমি হেল্প করব। হ্যাঁ, আর অন্য সময় যতটুকু সময় আমি পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, এবং অলরেডি করেছিও আপনাদের হেল্প। ওকে, এখন তাহলে আমরা টাইটেল ট্যাগ অ্যাড করলাম, তারপরে কি হেড, বডির মধ্যে কোন কোন কোড লিখতে হয়, টাইটেল কোডটা শো করছে কোথায়, ট্যাবে, তাই না? এই যে ব্রাউজারের ট্যাব, এই যে ট্যাবে দুসরা সব কথাটা লিখেছি, এটা ট্যাব, অলরেডি আমরা এটা জানি, তারপর আমি বারবার রিপিট করতেছি। ওকে, যেন আপনাদের সুবিধা হয়ে যায় প্রথম দিকে, পরে কিন্তু এইগুলি এতবার রিপিট করবো না, আমি আর রিপিট করবো, ডিরেক্টলি আমরা কোডে চলে যাব। আচ্ছা, বডিতে আমরা নতুন কোড লিখি। আচ্ছা, এখানে একটু লিস্টে চলে যাই। আমরা এখানে ইমেজ দেখেছি, অ্যাট্রিবিউট সম্পর্কে দেখেছি, এবং ইমেজ সোর্স এই পর্যন্ত আমরা দেখেছিলাম, এবং সরি লাইন ব্রেক পর্যন্ত দেখেছিলাম, তাই না? আচ্ছা, আগের কোডগুলোতে একটু চলে যাই। এই যে HTML, হেড, টাইটেল, বডি, তারপরে কি হেডিং, পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ। আমি ডিটেল আর কিছু বললাম না, কারণ এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি। এখন ইমেজ ট্যাগটা আমি আবার ব্যবহার করব, যদি নতুন কিছু কোড শিখবো আমরা নতুন আজকে কোড শিখবো। এখন ইমেজ ট্যাগটা আমি আবার লিখলাম, অর্থাৎ হ্যাঁ। এরপর আমরা বলেছিলাম অ্যাট্রিবিউট সম্পর্কে একটু ধারণা নেব। এখন অ্যাট্রিবিউট সম্পর্কে আরও কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে খুব বেসিক ধারণা দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র আমরা একটা অ্যাট্রিবিউট শিখেছি, একটা অ্যাট্রিবিউট। এখন আমরা দেখব যে ইমেজ ট্যাগে কীভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউট কীভাবে ব্যবহার করতে অলরেডি জানি আমরা, যে বডি ট্যাগ হোক বা ইমেজ ট্যাগ হোক, আপনারা শুধুমাত্র এই যে বডি বা ইমেজ ট্যাগ এখানে জাস্ট একটু স্পেস নিয়ে এখানে কোড করা শুরু করবেন। আমরা দেখেছি SRC অর্থাৎ সোর্স, একটা ইমেজ কীভাবে ব্যবহার করতে হয়, তারপরে ইকুয়াল চিহ্ন, ডাবল কোটেশন দুইবার, তাই না? এগুলো আমরা অলরেডি জানি। জানার পরে এখানে কি একটা ইমেজ ফাইল নিতে হবে না, ইমেজ ফাইল। আচ্ছা, আমি একটা ইমেজ ফাইল নিই। আচ্ছা, এইখানে ডেস্কটপে আমি একটা ইমেজ ফাইল নিয়েছি। ডেস্কটপে নিলে হবে, কারণ আমাদের ফাইলটা কোথায় আছে, ওয়েবসাইট ফোল্ডারে। তাহলে আমাদের ইমেজটা নিতে হবে কোথায়, এই ওয়েবসাইট ফোল্ডারে ইমেজটা নিতে হবে। আচ্ছা, সবথেকে সুবিধা হয় আমি ডেস্কটপ থেকেই দেখাই, একদম বেসিক লেভেলে আমি ডেস্কটপ থেকে দেখাই। তাহলে এই কোডটা কপি করি, এটা কিন্তু ডেস্কটপ ফাইল আমাদের, তাই না? অর্থাৎ এটা কিন্তু আমাদের ডেস্কটপ ফাইল, তাই না? এই যে রাইট ক্লিক করেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস index.html, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে ফাইলটা ছিল, এই যে ওয়েবসাইট index.html। এখান থেকে আমরা ডেস্কটপ ফাইলে চলে যাই, আমাদের আরও একদম মানে প্রাথমিকভাবে শুরু করি। হ্যাঁ, ওকে, তো আমরা ডেস্কটপে ফাইল ক্রিয়েট করেছি, এখানে একটা ইমেজ নেওয়া হলো। এখন এই ইমেজটা কীভাবে আনবো সেটা আমরা জানি অলরেডি, কীভাবে image.jpg, তাই না? এখন নতুন অ্যাট্রিবিউট হিসেবে আমরা যে অ্যাট্রিবিউটটা শিখব সেটা হলো উইথ, এবং আরেকটা অ্যাট্রিবিউট শিখব সেটা হলো হাইট, ইমেজ হাইট এবং ইমেজ উইথ। আচ্ছা, তাহলে আমাদের উইথ প্রথমে দেখি, WIDTH। হ্যাঁ, তারপরে কীভাবে অ্যাট্রিবিউট করতে হয় আমরা জানি, ইকুয়াল, ডাবল কোটেশন, অ্যাট্রিবিউট লিখতে হবে। এখন আমরা অলরেডি একটা ইমেজ কল করেছি, কিভাবে কল করতে আমরা ইতিমধ্যে জানি, যে যেখানে আমাদের HTML ফাইল থাকবে সেখানে যদি আমাদের ইমেজ ফাইল থাকে একই লোকেশনে, তাহলে শুধুমাত্র ইমেজের নামটা, ইমেজের যে নামটা দেওয়া আছে, এখানে ইমেজের নাম কি দেওয়া আছে আমাদের, image.jpg, যে নাম দেওয়া থাকবে আপনার দরকার ইমেজের এই ফাইল নামটা কপি করে
কীভাবে কপি করতে জানি, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, বা ইমেজে ম্যানুয়ালি নামটা লিখে দিবেন। আমরা চেষ্টা করব ডিসেন্ট নাম দেওয়া, সুন্দর নাম দেওয়া ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, যত ভালো নাম দেওয়া শিখবো তত ভালো আমরা ওয়েবসাইট কোড করতে পারবো। এখানে ইমেজ নামটা এইভাবে দিলাম। অনেকেই আমি দেখেছি গতকালকে কোড লিখেছেন, অনেকে আউটপুট দেখিয়েছেন এবং কোড দেখিয়েছেন। অনেকেই লিখেছে এভাবে যে ইমেজ স্পেস দিয়েছেন, তারপরে লিখেছেন ফাইল, সাপোজ আমি উদাহরণ দিলাম ইমেজ ফাইল, এখানে স্পেস দিয়েছেন। এভাবে না লিখে আমরা যতটা সম্ভব আমাদের কোডে আমরা ইফিসিয়েন্সি রাখবো, ঠিক আছে, অনেক সুন্দর করার চেষ্টা করব যেন কোনো সমস্যা না হয়। এখানে ইমেজ ফাইলটা এইভাবে না লিখে ইমেজ লিখলেন, তারপর এখানে একটা হাইপেন দেন, একটা সিম্বল হাইপেন, হ্যাঁ, তারপরে ফাইল ডট জেপিজি, তাহলে এটা কপি করলেন, কন্ট্রোল সি, এখানে পেস্ট করলাম। এখন ব্রাউজারে যাই। আচ্ছা, এখানে শো করছে না, শো করার কারণ কি, আমরা একটু কারণটা ফাইন্ড আউট করি। আচ্ছা, ইমেজ ফাইলটা শো করছে না কেন, বা এই ফাইলটা শো করছে না কেন বলেন তো? কারণ আমাদের এই যে এখানে যত ভুল হবে তত কিন্তু আমরা শিখবো, তাই না? প্রথমে বলেছি তো, আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবো, তাহলে আমাদের ভুলটা একটু বেশি হবে প্রথম দিকে, তো আমরা শিখতে পারবো। দেখেন আমাদের এখানে ফাইলটা ওপেন করা আছে কি, index.html ফাইল ওপেন করা আছে কোথা থেকে, ওয়েবসাইট ফোল্ডার থেকে। আমরা কিন্তু এই ফাইলটা ওপেন করি নাই। তাহলে এভাবে কীভাবে ওপেন করতে হবে, এই ফাইলটা ধরে ব্রাউজারে ছেড়ে দিলাম, দেখেন ইমেজ ফাইলটা চলে আসছে। হ্যাঁ, আমরা যে ইমেজ হাইপেন ফাইল ডট জেপিজি ফাইলটা নিয়েছি ডেস্কটপ থেকে, সেটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর এই ইমেজ ফাইলটা পুরো স্ক্রিন জুড়ে আছে। তো আমাদের নতুন যে অ্যাট্রিবিউটটা আমরা নিলাম সেটার কাজ হলো এই যে ইমেজ ফাইলটাকে ছোট করব, এতটুকু করে দেব। এর জন্য আমরা একটা ভ্যালু অ্যাড করব, সেটার নাম দিব আমরা উইথ। এবং কীভাবে অ্যাট্রিবিউট লিখতে হয় অলরেডি আমরা জানি, যে ইকুয়াল দিলাম, ডাবল কোটেশন দিলাম। আমি বারবার একই মানে কোডের বিষয় নিয়ে বা কথাগুলো বারবার বলতেছি যেন আপনাদের মাথার মধ্যে ভালো করে ঢুকে যায় বিষয়গুলো, আপনাদের জন্য সুবিধা হয়। আমি এখন বারবার একটু রিপিট করতেছি, পরবর্তী ক্লাসগুলোতে এত বেশি রিপিট করব না। একদমই বেসিক লেভেলে যেহেতু আপনারা আছেন, একদম প্রথম অবস্থায়, এই জন্য আমি বারবার একই কথা বারবার বলতেছি, যেন আপনারা অনেকেই যারা বুঝেছেন তারা তো খুব ভালো কথা, যারা এখনো বুঝেন না তারা যেন আবার বুঝতে পারেন, এই জন্য আমি বারবার একটু রিপিট করতেছি। তো যারা অলরেডি পারেন তারা একটু বিরক্ত হবেন না, নতুনদের হেল্প করেন, বা যারা অনেক দুর্বল তাদের হেল্প করেন। ওকে, তাহলে উইথ কথাটাই লিখলাম, ইকুয়াল ডাবল কোটেশন। এইখানে আমাদের ভ্যালু অ্যাড করতে হবে। আমরা যেমন এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু অ্যাড করেছি, কি অ্যাড করেছি, ইমেজ ফাইল নাম, ঠিক উইথেও এখানে ভ্যালু অ্যাড করতে হয়। এখন ইমেজটাকে আমি এমন ছোট করতে যাচ্ছি, এই জন্য কী করতে হবে, আমাদের একটা ভ্যালু অ্যাড করতে হবে। এখন HTML এ ভ্যালু উইথে ভ্যালু অ্যাড করব আমরা, সাপোজ এখানে 200 দিয়ে দিলাম, সেভ করলাম, কন্ট্রোল এস। আপনারা যে এডিটর ব্যবহার করছেন সেই এডিটর, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস, বা আপনারা যদি উইন্ডোজের নোটপ্যাড ইউজ করেন বা অন্য কোনো এডিটর ইউজ করেন, কম বেশি একই নিয়ম, শর্টকাট কন্ট্রোল এস। আপনারা যদি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করেন তাহলে এখানে একটা আইকন আছে, দেখেন, এখানে ক্লিক করলে সেভ হবে ফাইলটা। আচ্ছা, তাহলে আমরা ব্রাউজারে চলে যাই। এরপর আমরা এখানে রিফ্রেশ করব। দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। কেন ছোট হলো, আমরা এখানে যে উইথ অ্যাট্রিবিউট ইউজ করছি, উইথের অ্যাট্রিবিউটের কাজ হলো যে এই ইমেজটাকে, অর্থাৎ যে ইমেজ ট্যাগটা নিয়েছি, এই ইমেজ ট্যাগের যে উইথ অ্যাট্রিবিউট নিয়েছি, এটার ইমেজ ফাইলের উইথটা ছোট বড় করা, অর্থাৎ রিসাইজ করা। এই কোডের মাধ্যমে রিসাইজ করা, অর্থাৎ উইথ অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশন, এখানে ভ্যালু দিয়েছে কি 200। আমরা যদি এখানে 100 দিই, ইমেজটা আরও ছোট হয়ে যাবে। সেভ, ব্রাউজার, রিফ্রেশ, আরও ছোট হয়ে গেল না? আমরা যদি এটা 300 দিই, সেভ করলাম, আর একটু বড় হয়ে গেল, তাই না? তাহলে আমরা এই যে ভ্যালু দিচ্ছি, এখানে আপনারা মাল্টিপল ভ্যালু দিতে পারেন আপনাদের মতো করে। এখানে 400 দিতে পারেন, বা এখানে 120 দিতে পারেন, আপনাদের মতো ভ্যালু দেবেন। এই ভ্যালুটা দিয়ে ব্রাউজার বুঝে নিচ্ছে যে এই ইমেজটার, যে ইমেজ ফাইলটার কতটুকু সাইজ হিসাবে ব্রাউজারে ডিসপ্লে করা হবে। এখন আমরা একটু ডিটেলে চলে যাই। আচ্ছা, আমরা অলরেডি এই কোড কিভাবে, এই যে আউটপুট দেখা যাচ্ছে, এই আউটপুটের কোডটা কিভাবে দেখতে হয় ব্রাউজারে সেটা জানি। অর্থাৎ ব্রাউজার উইন্ডোতে মাউসের রাইট ক্লিক,
ভিউ পেজ সোর্স ক্লিক করলে এখানে কোডটা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমরা এই কোডটা লাইভ এখানে সুন্দরভাবে দেখতে চাচ্ছি। এই জন্য আমাদের কি করতে হবে, ব্রাউজারে ক্লিক করতে হবে, ব্রাউজারের উইন্ডোতে, তারপরে এখানে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম, বা এখানে শর্টকাট দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্রোল প্রেস করে ইউ প্রেস করলে ভিউ পেজ সোর্স দেখতে পারবেন। তারপর ইন্সপেক্টের জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই, অর্থাৎ কন্ট্রোল চাপবেন, তারপর শিফট চাপবেন, তারপরে আই প্রেস করবেন। হ্যাঁ, আই বাটন প্রেস করলে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট বলি আমরা অনেকেই, অর্থাৎ এখানে প্রেস করলেই কিন্তু এখানে কিছু কোড দেখতে পাচ্ছি, লাইভ কোড, অর্থাৎ এখানে কি কোড দিয়ে আমাদের পেজটা তৈরি করা হয়েছে সে কোডটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখেন প্রথমে কি আমরা ডক টাইপ লিখেছিলাম, তারপরে HTML, তাই না? তারপরে কি আমরা হেড ট্যাগ লিখেছি, দেখেছেন এখানে কিন্তু সব সুন্দরভাবে দেখাচ্ছে, এখানে সুন্দরভাবে দেখাচ্ছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, বডিটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম? তাহলে আমরা যত সুন্দর কোড করবো এখানে তত সুন্দরভাবে কোডগুলো ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, এখানে টাইটেল ট্যাগ আছে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা বডির মূল ট্যাগে চলে যাই, বডির মধ্যে ঢুকলাম, ইমেজটা এখানে আছে, ইমেজ এখানে হোভার করেন, এই যে আমরা যে লোকেশনটা নিয়েছি ডেস্কটপ থেকে ইমেজ ফাইল, এটাতে হোভার করলে দেখেন এখানে কত শো করছে, 300 আমরা অ্যাড করেছি, এখানে 120 অ্যাড করছে। আচ্ছা, আমরা রিফ্রেশ করে নিই ফাইলটা, রিফ্রেশ করে নিই। আচ্ছা, রিফ্রেশ করলাম, এখানে দেখুন উইথ 120। এখন আমি আবার হোভার করি, এখানে 120 শো করছে। তারপরে এটা কি গুণ চিহ্ন না? আপনারা যারা এই সিম্বলগুলো চিনবেন না তাদের জন্য কোডিং না, কিন্তু আপনারা সবাই পড়ালেখা জানা স্টুডেন্ট, সো এইগুলো সম্পর্কে সবাই জানেন, এটা আমার বিশ্বাস। সো এইগুলো বারবার আমাকে যেন না বলতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে 120 80, এই 80টা কি জিনিস? 120 হলো আমরা যে ভ্যালুটা দিয়েছি, 120 ইমেজের ভ্যালু, ইমেজ সাইজের ভ্যালু, সেটা এখানে শো করছে, তাই না? এই 80টা কি জিনিস? এই 80 কি জিনিস? সেটা হলো ইমেজের হাইট, এই যে হাইট অর্থাৎ উচ্চতা, তাই না? এটা হলো ইমেজের উইথ, এ পাশ থেকে শুরু করে এ পাশ, লেফট থেকে শুরু করে রাইট, উইথ টপ থেকে শুরু করে বটম পর্যন্ত কি হাইট, তাই না? তাহলে ইমেজের উইথ আমরা দিয়েছি 120, হাইট দেখাচ্ছে 80, এখানে 80, এখানে হাইট আমরা অ্যাড করে নিই, কেন দেখাচ্ছে? যেহেতু এটা ব্রাউজার এটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে যে এটা ইমেজের উইথ দেওয়া হয়েছে 120 এবং ইমেজের হাইট হচ্ছে 80। এখন আমরা নতুন একটা অ্যাট্রিবিউট লিখি, সেটাকে বলা হচ্ছে যে হাইট, HIGHT, হাইট, তারপরে ইকুয়াল ডাবল কোটেশন। এখানে আমি যদি 80 কথাটা লিখি, বা এখানে যদি আমি সাপোজ 90 লিখলাম, হাইট দিলাম 90, ব্রাউজার এখানে শো করছে কত 80, আমরা এখানে দিলাম 90, তাই না? এখন আমরা সেভ করার পর ব্রাউজারে যদি রিফ্রেশ করি, দেখেন ইমেজটা একটু হাইটটা বড় হয়ে গেল। আমরা যদি আরেকটু বড় করে দিই, 190 দিয়ে দিলাম, উইথ কম হাইটটা বেশি দিয়ে দিলাম, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন হাইটটা অনেক বড় শো হচ্ছে। তাহলে আমরা ইমেজটাকে কন্ট্রোল করতে পারতেছি, ইমেজের সাইজটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমরা যখন আরও বড় বড় কোড করব বা এক সুন্দর HTML কোড করে একটা পেজ তৈরি করব, তখন আমরা HTML ইমেজগুলোকে কন্ট্রোল করতে পারবো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে, HTML অ্যাট্রিবিউটের মাধ্যমে। হ্যাঁ, খুবই সহজ। সোর্সের শর্ট মিনিং কি? SRC, তাই না? আমাদের এগুলো মুখে মুখে, আমরা যদি ইংরেজি সবাই পারি, তাই না? কম বেশি ইংরেজি পারলেই হবে। সোর্স মানে কি? অর্থাৎ লোকেশন বা উৎপত্তি স্থান, তাই না? এই জন্য SRC অ্যাড করলাম। ইমেজ ফাইল উইথ মানে কি? আমরা ইংরেজিতে উইথ মানে কি জানি? দৈর্ঘ্য প্রস্থ, নাকি? উইথ হাইট মানে জানি দৈর্ঘ্য প্রস্থ। তাহলে উইথ দিলাম 120, হাইট দিলাম 190, আমরা হাইট দিচ্ছি বেশি, সেজন্য হাইটটা এখানে বেশি শো করছে, আর উইথ 120 এর বেশি শো করছে, তাই না? আচ্ছা, এটা ব্রাউজার অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিচ্ছে। তাহলে আমরা নতুন দুটো অ্যাট্রিবিউট শিখলাম, একটা হলো উইথ, একটা হলো হাইট। আপনারা এখানে যে কোনো ধরনের ভ্যালু দিতে পারি। আমরা যদি এখানে উইথ ভ্যালুটা না দিই, অর্থাৎ অ্যাট্রিবিউটটা না দিই, তাহলে শুধু হাইট রাখলাম, তাহলে রিফ্রেশ করি, দেখেন ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ কি? উইথ বেড়ে গেছে, হাইটটা কিন্তু দেখেন হাইটটা 190 আছে, বাট উইথটা হয়ে গেছে কত? 285। এটার কারণ কি?
এটাও ব্রাউজার ডিটেক্ট করে নিয়েছে, অর্থাৎ ব্রাউজার ধরে নিয়েছে যে এই ইমেজের উইথটা হলো 285 এবং হাইটটা আমরা দিয়েছি 190, তাই না? এইভাবে আমরা ইমেজটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা, এখন অ্যাট্রিবিউট, দুটো অ্যাট্রিবিউট আমরা নতুন নতুন শিখলাম। ধীরে ধীরে আমরা আরও অ্যাট্রিবিউট শিখবো কোড করার মাধ্যমে। অন্যান্য যখন কোড করবো আমাদের অ্যাট্রিবিউট অ্যাড হবে, আমরা অ্যাট্রিবিউট তখন অ্যাড করবো, তখন অ্যাট্রিবিউট সম্পর্কে বলে দেবো যে এই অ্যাট্রিবিউটটা এই কারণে ব্যবহার করছি। এখন আমরা কি শিখলাম? ইমেজ সোর্স এবং ইমেজকে কীভাবে কন্ট্রোল করতে হয় উইথ এবং হাইট দিয়ে, সেটা জেনেছি। এখন আমরা লাইন ব্রেকের মতোই আর একটা কোড শিখবো, যেটাকে বলা হয় এইচ আর ট্যাগ। আমরা এটাও কিন্তু বিআর এর মতো, এইচ আর ট্যাগ, এটা কিন্তু বিআর, আমরা বিআর কোড করেছি কেমন? লেস দেন, বিআর গ্রেটার দেন, তাই না? বিআর এর মতোই এটাও একটা সিঙ্গেল ট্যাগ বলতে বোঝাচ্ছে এই যে এটার স্টার্ট আছে কিন্তু এটা শেষ নেই। অন্যান্য ট্যাগের মতো দেখেন বডি ট্যাগের শুরু আছে, শেষ আছে না, কিন্তু বিআর ট্যাগের শুরু আছে, এটা শেষ নাই। এইচআর ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। এইচআর ট্যাগটার কাজ কি? এইচআর ট্যাগ হলো, এর ফুল মিনিং যদি আমরা বলি তাহলে হরিজন্টাল রুল, ঠিক আছে? হরিজন্টাল রুল এর শর্ট মিনিং হলো এইচআর। এটা কিছুটা বিআর ট্যাগের মতোই, বাট এটা ডিফারেন্স কি সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে আমরা এইচআর ট্যাগটা লেখার পরে সেভ করলাম ফাইলটা, আমরা যদি ব্রাউজার রিফ্রেশ করি, দেখেন ইমেজের নিচে একটা লাইন চলে আসছে, বর্ডারের মতো, ঠিক আছে? লাইন চলে আসছে, তাই না? এটা একটা ডিজাইনের মতো হয়ে গেল। এখন এটা বিআর ট্যাগের মতোই। কেন বিআর ট্যাগের মতো বলতেছি? কারণ আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ লিখলাম, হ্যাঁ প্যারাগ্রাফ লিখলাম, এরপর আমরা এখানে আর এই প্যারাগ্রাফটা কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, কোড কপি পেস্ট করতে হয় কীভাবে? সহজভাবে আমরা কোডটা সিলেক্ট করি। আমরা যদি এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে মাউস দিয়ে যদি আমরা কোডটা কপি করি, তাহলে এখানে সিলেক্ট করার পরে মাউস রাইট ক্লিক, এই যে কপি অপশন আছে, এখানে কপিতে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। আর কিবোর্ড থেকে কিভাবে কপি করতে অলরেডি আমরা জানি, কন্ট্রোল সি। ওকে, আর পেস্ট করতে হয় কীভাবে? এখানে যদি আমি পেস্ট করতে চাই, আমি বাদ দিয়ে দিলাম, ব্যাক স্পেসে ক্লিক করলে কোডটা মুছে যাবে সিলেক্ট করার পরে। তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে লাইনটা চলে আসলো। আমরা যদি ব্রাউজারে চলে যাই, দেখেন এখানে দিস ইজ এ লাইন, সেটা প্যারাগ্রাফ ট্যাগটা এখানে শো করছে, ট্যাগের আউটপুটটা। তারপরে লাইন ব্রেক, অর্থাৎ এই লাইন ব্রেক আসলো, তারপরে আবার এখানে প্যারাগ্রাফের লাইনটা শো করছে। এখন বলা হচ্ছে যে এটা বিআর ট্যাগের মতো কেন হচ্ছে? এই জন্য বিআর ট্যাগের মতো হচ্ছে যে এইচ আর ট্যাগ, এটা যদি আমরা এই যে লাইন আছে না, প্যারাগ্রাফ ট্যাগের এই যে অংশ, এখানে আমরা এটাকে বিআর ট্যাগ ব্যবহার করেছিলাম। আমরা যদি আগের কোডটা দেখি, দেখেন এই যে প্যারাগ্রাফ ট্যাগ এবং প্যারাগ্রাফের মধ্যে আমরা বিআর কোডটা ব্যবহার করছিলাম। এখন এই বিআর ট্যাগের মতোই, অর্থাৎ বিআর এই ট্যাগের মতোই, এলিমেন্টের মতোই আমরা কোডটা এখানে ব্যবহার করলাম। আমরা কোডটা এই প্যারাগ্রাফের এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর সেভ করলাম, সেভ করার পর আউটপুট দেখি, এখানে দেখেন আউটপুট কি দেখতে পাচ্ছি? এখানে একটা লাইন চলে আসছে না? কোথায় লাইন চলে আসছে? এই যে এই প্যারাগ্রাফের মধ্যে, তাই না? তাহলে আমরা এই এইচআর ট্যাগটা এখানে ব্যবহার করতে পারতেছি, আবার এই এইচআর ট্যাগটা আমরা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করতে পারতেছি। এটা হলো এইচআর ট্যাগের একটা এক্সাম্পল। তো আলাদাভাবে এটা খুব বেশি শেখার মতো এটাতে কিছু নেই, তাই না? বিআর ট্যাগের মতোই, কিন্তু এটাতে একটু ডিফারেন্ট একটা ডিজাইন এসে যাচ্ছে। বিআর ট্যাগ কি? বিআর ট্যাগ মূলত ব্যবহার করা হয় কি? লাইন ব্রেক দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই না? বিআর ট্যাগ মূলত লাইন ব্রেক দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বাট এইচআর ট্যাগটা আমরা ওইভাবে ব্যবহার করতে পারি, কিন্তু এইচআর ট্যাগটা মূলত ব্যবহার করব সেপারেটর হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা মুছে দিই, এইটা একটা লাইন, এই লাইনটাকে আমরা যদি সেপারেট করি এইচআর ট্যাগ দিয়ে, তারপর এটা একটা লাইন, সেভ করলাম,
তাহলে আমরা এই যে দুইটা লাইন এটা সেপারেট হচ্ছে, তাই না? এই দুটো লাইন সেপারেট হচ্ছে, এই জন্য আমরা সিম্পলি যদি একদম সহজ ভাষায় বলি আমরা সেপারেট হিসাবে এই চার ট্যাগটা ব্যবহার করতে পারি। এবং ভবিষ্যতে এই চার ট্যাগটার আরও ব্যবহার আমরা ভবিষ্যতে দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আর একটা কোড আমরা দেখব, সেটা হলো HTML লিঙ্ক, যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্ক বিষয়টা কি? আমরা যদি ফেসবুকে চলে যাই, সাপোজ ফেসবুকে গেলাম, পেজেস, আচ্ছা এখানে দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে, কিন্তু আমরা যদি দেখি, আমরা প্লেসে চলে যাই, প্লেসে ক্লিক করি, এখানে অনেকগুলো লিঙ্ক আছে। এই যে এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এইটা একটা লিঙ্ক, এগুলো সবই কিন্তু HTML লিঙ্ক, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করছে। এ ট্যাগ যেটাকে বলা হয় HTML এ ট্যাগ, আমরা দেখবো, আমরা একটা এক্সাম্পলটা দেখে নিই যে এই বিষয়টা কি। এই যে সবগুলো কিন্তু একটা লিঙ্ক, এই যে এটা একটা লিঙ্ক, অর্থাৎ আমরা যখন এটা হোভার করছি তখন কি এটা বর্ডারের মতো শো করছে, নিচে আন্ডারলাইন আসছে, তাই না? আমরা যদি একটু প্র্যাকটিক্যাল ভাষায় বলি তাহলে বলা হচ্ছে এখানে টেক্সট ডেকোরেশন, অর্থাৎ এই কন্টেন্টটাকে সাজানোর বিষয়টা বলা হচ্ছে, অর্থাৎ এই টেক্সটটাকে সাজানোর বিষয়টা বলা হচ্ছে। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি আমরা নর্মালি এগুলোকে বলবো HTML লিঙ্ক, তাই না? এখন এই লিঙ্ক কিভাবে তৈরি করা যায় এবং এই লিঙ্কের কাজ কি? আমরা যখন এই লিঙ্কে একটা লিঙ্কে যদি ক্লিক করি তাহলে নতুন একটা পেজে চলে যাচ্ছে, এখানে চলে আসলো, তাই না? লন্ডন, ইউনাইটেড কিংডম, এখানে চলে আসলো। আমরা যদি ব্যাকে যাই, ব্রাউজারের এই যে ব্যাক আইকনে ক্লিক করে আগের জায়গায় চলে আসলো, এখানে অনেক লিঙ্ক আছে, দেখেন অনেক লিঙ্ক আছে, হিউজ লিঙ্ক আছে। এখন এই ধরনের লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের HTML পেজে কিভাবে অ্যাড করা যায় সেটার এক্সাম্পল আমরা এখন দেখব। এর জন্য আমাদের নতুন আরেকটা ট্যাগ শিখতে হবে, খুব সহজ একটা ট্যাগ, সেটা হলো HTML এ ট্যাগ। আচ্ছা, অন্যান্য ট্যাগের মতোই এটারও শুরু আছে এবং শেষ আছে। তাহলে শেষ করি, কি দিয়ে শেষ করলাম, শুরু করলাম কি দিয়ে আমরা জানি, লেস দেন দিয়ে শুরু করলাম, তারপরে এ, তারপরে গ্রেটার দেন, তারপরে ট্যাগটাকে শেষ করলাম কি দিয়ে, লেস দেন স্ল্যাশ এ, তারপরে গ্রেটার দেন। ঠিক আছে, ABCD জানলেই কিন্তু আমরা এইগুলো মনে রাখতে পারি, আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকারই নেই। আমাদের শুধু মাথায় রাখতে হবে যে এই ট্যাগের এই কাজ, তাহলে আমরা বুঝতে পারবো কোন ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে নতুন একটা অ্যাট্রিবিউট আমরা শিখবো। আমরা বলেছিলাম না, কোড করার সঙ্গে সঙ্গে আমরা অ্যাট্রিবিউটগুলো শিখে যাব, অনেকগুলো অ্যাট্রিবিউট শিখবো। এখানে একটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব, সেটাকে বলা হচ্ছে HREF ইকুয়াল ডাবল কোটেশন। ওকে, এখন এই HRF এটাকে সংক্ষিপ্ত যদি বলি রেফ, অর্থাৎ এক কথায় যদি বলি রেফ ট্যাগ, আমরা অনেকে রেফ ট্যাগ, রেফ অ্যাট্রিবিউট হিসেবে জানি, সরি ট্যাগ নয় অ্যাট্রিবিউট হিসেবে জানি। এখন এটার কাজ কি? আমরা এ ট্যাগ অ্যাড করলাম, এর মধ্যে আবার অ্যাট্রিবিউট অ্যাড করলাম। আচ্ছা, এটাকে সেভ করে দেখি, এটা আউটপুট দেখি তো এখানে আমাদের ব্রাউজারে রিফ্রেশ দিই, এখানে কোনো কিছু শো করছে? এখানে কিন্তু কোনো কিছু শো করছে না। আচ্ছা, শো করে তাহলে আমাদের কি করতে হবে, অন্যান্য ট্যাগের মতোই এখানে যেমন আমরা পি ট্যাগ অ্যাড করছি, মধ্যে আচ্ছা কন্টেন্ট লিখেছি, ঠিক এ ট্যাগের মধ্যে এইখানে কন্টেন্টটা লিখতে হবে। কোথায় কন্টেন্ট লিখতে হবে আমরা অলরেডি জানি, এইখানে কন্টেন্টটা লিখবো। এইখানে আমি সাপোজ নাম দিলাম ফেসবুক, তাই না? সেভ করলাম, সেভ করার পরে আমি যদি এখানে ক্লিক করি, এখানে চলে আসি, এখানে ক্লিক করি, এখানে কি ফেসবুক লেখাটা শো করছে না? এটা কালার চলে আসছে এবং নিচে লাইন চলে আসছে, তাই না? এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে ফেসবুকে আমরা যখন গেলাম এখানে কোনো এইভাবে লাইন নেই, অর্থাৎ এই যে এখানে আলাদাভাবে কোনো লাইন নেই ফেসবুকে, তাই না? এই যে এখানে কোনো লাইন নেই, এখানে হোভার করে লাইনটা আসছে। এইটাকে ডিজাইন করা হয়েছে, যেটা সম্পর্কে আমরা একটু জেনেছি, এই যে আপনার ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই আলোচনাতে আমরা জেনেছি যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ কি জিনিস, তাই না? আমরা এটা নিয়ে বিস্তারিত ভবিষ্যতে এগুলো নিয়ে ক্লাস করব, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো। আমরা শুধু এতটুকু জানি যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্টাইল ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, এগুলো ডিজাইন করা হয়েছে। এখন এখানে যখনই আমরা হোভার করতেছি তখনই কিন্তু একটা স্টাইল শো হচ্ছে, তাই না? একটা আন্ডারলাইন চলে আসছে।
নর্মালি এটা আসছে না, কারণ এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে এই আন্ডারলাইনটা তুলে দেওয়া হয়েছে এবং হোভার করলে যেন আন্ডারলাইন আসে সেজন্য এটাকে ওইভাবে ডিজাইন করা হয়েছে। তো আমরা এত কমপ্লিকেশনে না যে আমরা একদম বেসিক শিখি, এগুলো শুধু আমরা একটু জেনে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে ফেসবুক কথাটা শো হচ্ছে এবং এখানে একটা কালার চলে আসছে। নর্মালি এই যে টেক্সটের যে কালার, সেই কালারটা এখানে না এসে ফেসবুকের একটা অন্যরকম একটা কালার চলে আসছে। এটা কিসের জন্য? এই ট্যাগের কারণে। আমরা যদি এই যে অ্যাট্রিবিউটটা সরাই দিই, এখান থেকে সরাই দিলাম, কাট করলাম অবশ্য আমি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল, আমরা যদি এখানে পুরোটা সিলেক্ট করি কন্ট্রোল এক্স, তাহলে কাট হয়ে গেল। আবার পিছনে নিয়ে যেতে হলে কি কোথায় ক্লিক করতে হবে, কোথায় প্রেস করতে হবে? কিবোর্ড কন্ট্রোল জেড প্রেস করলে আপনারা আগের অবস্থায় ফিরে যাবেন করে। হ্যাঁ, এগুলো শর্টকাট একটু শিখে রাখবেন। আর পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করলে কোডটা কাট হয়ে যাবে। আর কপি করার জন্য কি করতে হবে? কন্ট্রোল সি, তাই না? আচ্ছা, আমরা যদি এটা তুলে দিই, ব্যাক স্পেস দিয়ে আমি মুছে দিলাম, অবশ্য তুলে দিলাম, এরপর রিফ্রেশ করলাম, এখানে দেখেন ফেসবুক কথাটা আর নাই, সরি, এখানে ওই কালারটা আর নাই এবং আন্ডারলাইনটা নাই। এটা নর্মালি একটা টেক্সট হিসাবে শো করছে অন্যান্য টেক্সটের মতোই, কিন্তু এখানে লিঙ্ক আমাদের যদি অ্যাড করতে হয় তাহলে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেই হবে আমাদেরকে অবশ্যই। হ্যাঁ, এখন আমরা অন্য ইমেজ ফাইলের মতোই, যেমন সোর্স, এটা ইমেজ ফাইলটা যেমন অ্যাড করছি, তারপর এখানে হাইট অ্যাড করছি, এখানে আমরা ভ্যালু দিয়েছি কোটেশনের মধ্যে, আমরা লিঙ্কটাও এখানে অ্যাড করব, তাই না? আমরা যদি অন্য কোথাও লিঙ্ক অ্যাড করি তাহলে কিন্তু হবে না। আমাদের এই কোটেশন, এই যে কোটেশন, ডাবল কোটেশন আছে, এখানে কিন্তু আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে কোন ধরনের কি ধরনের কি টাইপের লিঙ্ক অ্যাড করতে পারবেন সেগুলো ধীরে ধীরে আমরা অন্য ক্লাসগুলোতে, সামনের ক্লাসগুলোতে দেখব। এখন খুব ইজি ওয়েতে আমি ফেসবুকের লিঙ্কটা অ্যাড করলাম। ফেসবুকে চলে গেলাম আমার ফেসবুক পেজে, হ্যাঁ, ফেসবুক লগোতে ক্লিক করলাম, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, এই লিঙ্কটা কপি করি, সিলেক্ট করি, হ্যাঁ সিলেক্ট করলাম। আবার আমরা যদি এখানে ক্লিক করে কন্ট্রোল এ যদি প্রেস করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল সি, কপি হলো। তারপরে আমরা এডিটরে চলে যেয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল ভি, লিঙ্কটা পেস্ট হলো। এখন আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দিলাম, এখানে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন আমাদের লিঙ্কটা ছিল না, আমরা একটু লিঙ্কটা মুছে দিই, সেভ করি, ব্রাউজারে চলে যাই, দেখেন লিঙ্কটা কিন্তু, এটা হলো এই ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার আমরা এখন ইউজ করছি, ব্রাউজারের ডিফল্ট ডিজাইন, ডিফল্ট HTML এলিমেন্ট ডিজাইন শো করছে। আবার আমরা যখন ইতে ফিরে যাই, অর্থাৎ ফেসবুক এই লিঙ্কে ফিরে যাই, তখন আমাদের এখানে শো করছে কি, এই যে একদম ব্লু কালার শো করছে, তাই না? এখন এইখানে যদি আমি ক্লিক করি ফেসবুকের উপরে, এই যে ফেসবুক পেজে চলে আসছে, এইটা হলো লিঙ্কের কাজ। অর্থাৎ কোনো একটা অ্যাড্রেস, যেটাকে একদম বাংলা ভাষায় যদি বলি আমি, ঠিকানা, কিসের ঠিকানা? ওয়েবসাইটের ঠিকানা। পরবর্তীতে আরও বিস্তারিত জানবো, এতটুকু জেনে নিন, কোনো একটা ওয়েবসাইট যদি আমরা আমাদের HTML পেজে অ্যাড করতে চাই তাহলে এই HTML এর এই ট্যাগ ব্যবহার করব, রেফ অর্থাৎ REF, এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা লিঙ্কটা পেস্ট করে দেব, তাই না? এতটুকু জেনে রাখি। তাহলে আমরা আগের জায়গায় ফিরে চলে যাই, আগের জায়গায় ফিরে আসলাম। হ্যাঁ, এইটা হলো লিঙ্ক ট্যাগ। এখন আমি যদি এখানে গুগল কথাটা লিখি, গুগল, তাহলে গুগল, এখন এটা লিখলাম, লেখার পরে ব্রাউজার রিফ্রেশ করলাম, গুগল কথাটা আসলো। কিন্তু এখানে আমাদের গুগল লিঙ্কটা যদি আমি অ্যাড করি, এখানে গুগলের চলে যাই, এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি আবার ব্রাউজারে চলে যাই, দেখেন এখানে গুগল শো করছে এবং আমরা এখানে যখন হোভার করলাম, দেখেন নিচে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা টেক্সট আসছে, google.com একটা টেক্সট আসছে। এই যে যখন আমরা হোভার সরাই নিচ্ছি তখন ওই টেক্সটটা চলে যাচ্ছে, আবার যখন হোভার করতেছি টেক্সটটা আসতেছে, তাই না? এইখানে যখন ক্লিক করব তখন আমাদের গুগলে চলে যাচ্ছে। এটা হলো লিঙ্কের কাজ, তাই না? আচ্ছা, ভেরি গুড। আমরা নতুন একটা ট্যাগ শিখতে পারলাম, HTML লিঙ্ক ট্যাগ, অর্থাৎ কীভাবে আমাদের ওয়েব পেজে একটা টেক্সটকে, অর্থাৎ এই যে ফেসবুক বা এই গুগল, এই টেক্সটকে কীভাবে লিঙ্ক আকারে রূপান্তর করা যায় সেটা আমরা জানতে পারলাম। ওকে।
এখন আর একটা ট্যাগ শিখব, আমরা শিখব HTML লিস্ট। খুবই সহজ, হ্যাঁ। HTML লিস্ট আমরা এইচআর ট্যাগ শেষ করলাম, লিঙ্ক শেষ করলাম, এরপর আমরা শিখব HTML লিস্ট, যেটা খুবই সহজ, কঠিন কিচ্ছু নাই। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি না, ব্রাউজারে চলে যাই। আচ্ছা, আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটা একটু জুম করি। এখানে লেখা আছে যে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট, ডিসক্রিপশন লিস্ট। আমাদের প্রথম ফোকাস হবে আনঅর্ডার লিস্ট, তারপর আমরা দেখব অর্ডার লিস্ট, তারপরে দেখব আমরা ডিসক্রিপশন লিস্ট। লিস্ট কি জিনিস? অর্থাৎ আমরা যখন সাপোজ বিয়ে বাড়িতে খানার আয়োজন হলো, তাই না? তা আমরা যখন টাকা পয়সা নিই, বিয়ে বাড়িতে সবাই খেয়ে দিয়ে যখন চলে যায়, তখন টাকা পয়সা নিই, তখন আমরা কি খাতাতে আমরা লিস্টই করি, তাই না? এখন এই লিস্টটি আমরা যদি ওয়েবসাইটে করতে চাই, তখন কিভাবে করব? এমনি আমরা যদি আমাদের এই যে কোডগুলোতে আমরা এইভাবে নাম লিখলাম, আবির, আর নাম লিখলাম রাব্বি, নাম লিখলাম তানভীর, তাই না? এইভাবে যদি নাম লিখি, তাহলে কিন্তু এটা সেভ করার পরে দেখেন ব্রাউজারে কিভাবে শো করছে, এইভাবে শো করছে। দেখতে কেমন লাগতেছে না? এখন আমরা চাচ্ছি এইভাবে ডিসেন্টভাবে, সুন্দরভাবে এইভাবে ডিসপ্লে করাইতে, যে এইভাবে ডিসপ্লে করাইতে। এর জন্য আমাদের HTML লিস্ট শিখতে হবে, এবং এটা খুবই সহজ। মাত্র তিন চারটা কোড জানলেই, HTML কোড জানলেই আমরা এটা লিখতে পারবো, অর্থাৎ এই লিস্ট তৈরি করতে পারবো, তাই না? আচ্ছা, এটা কিভাবে করতে হয় সেটা আমরা চলুন দেখে আসি। প্রথমে আমরা শিখবো আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করার পর এমনভাবে বুলেট, কালো বুলেট আকারে, অর্থাৎ এই যে সিম্বল দেওয়া আছে গোল গোল, এই সিম্বল আকারে ডিসপ্লে হবে আমাদের ব্রাউজারে। আচ্ছা, আমরা তাহলে কোড এডিটরে চলে যাই। আচ্ছা, এই কথাগুলো একটা মুছে দিই, হ্যাঁ। আচ্ছা, ইন্টার প্রেস করে আমরা একটু স্পেস তৈরি করে নিই ভালোভাবে দেখানোর জন্য। আচ্ছা, এখন যে কোডটা শিখবো সেটা হলো আনঅর্ডার লিস্ট, তাই না? আনঅর্ডার লিস্টের জন্য কোড করতে হবে। এখন আনঅর্ডার লিস্ট, অর্থাৎ যেটা অর্ডার করা থাকবে না, অর্থাৎ এখানে দেখেন অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কি হিসাবে আছে? 1 2 3 4, এই জন্য এটাকে অর্ডার লিস্ট বলা হয়েছে। আর আনঅর্ডার লিস্ট এই জন্য বলা হয়েছে যে এটা অর্ডার হিসাবে, অর্থাৎ 1 2 3 হিসাবে নাই, এই জন্য এটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়েছে। তাহলে HTML আমরা জানি খুবই সহজ শেখা, এই জন্যই, কারণ এর প্রতিটা ফুল মিনিং আমরা শিখতেছি কম বেশি, এবং এটা আমাদের ব্রেনে সেট হয়ে যাচ্ছে, তাই না? এবং এটা শর্ট মিনিং দিয়ে আমরা HTML ট্যাগ বানাচ্ছি, ট্যাগ আছে সেগুলো শিখতেছি। সো এখানে যখন আনঅর্ডার লিস্ট কথাটা আমরা মাথায় আনবো, তখন আমাদের HTML কোডেই লিখব UL, আনঅর্ডার লিস্ট। তাহলে আমাদের ট্যাগ কীভাবে লিখতে হয়? কুইক লিখে ফেলি এবং শেষ করি UL। তাহলে আমরা কী দিয়ে শুরু করলাম? UL দিয়ে শুরু করলাম, UL দিয়ে শেষ করলাম, এবং ট্যাগ কীভাবে শেষ করতে শুরু করতে আমরা জানি। বারবার একই কথা রিপিট করতেছি, পরবর্তীতে এত কিন্তু রিপিট করব না। সো এখন আমরা এখানে একটা টেক্সট লিখি, দিস ইজ এ লিস্ট, ওকে। এখন আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। এখানে দেখেন দিস ইজ এ লিস্ট কথাটা শো করছে, তাই না? এখন বিষয় হলো এখানে স্পেস কেন আসতেছে? দেখেন এখানে স্পেস চলে আসছে। এটার কারণ হলো আমরা যখন UL কোডটা ইউজ করলাম আনঅর্ডার লিস্টের জন্য, তো ব্রাউজার, আমি প্রথমে বলেছি ব্রাউজার HTML ডিফল্টভাবে HTML ট্যাগের জন্য, এক একটা ব্রাউজার একরকম ডিজাইন, তাদের বিল্ট ইন ডিজাইন, অর্থাৎ অলরেডি HTML ট্যাগের জন্য কিছু ডিজাইন করে রাখে, সেই ডিজাইনগুলোর জন্য এগুলো এমন দেখায়। অর্থাৎ যখন আমরা UL ট্যাগ আনঅর্ডার লিস্ট যখন আমরা ক্রিয়েট করব, তখন এভাবে ডিসপ্লে হবে, ওকে। আচ্ছা, এইভাবে লেখা কিন্তু কোনো প্রফেশনাল ওয়ে না, আমরা শিখবো সব থেকে বেস্ট প্রফেশনাল স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কোড করা শিখবো, তাই না? আমরা এটাই জেনেছি। তাহলে এখানে আমরা UL লিখলাম, UL লেখার পর আমরা দিস ইজ এ লিস্ট, আমরা যদি এটা কপি পেস্ট করি, নিচে আনলাম কন্ট্রোল ভি, নিচে আনলাম কন্ট্রোল ভি, ইন্টার চেপে নিচে আনলাম কন্ট্রোল ভি, তাহলে দেখেন আমরা যদি এখন ব্রাউজারে যাই রিফ্রেশ করি, এটা কিভাবে শো করছে? লাইন আকারে শো করছে। আমরা চাচ্ছি যে এইভাবে সুন্দরভাবে ডিসেন্টভাবে লিস্ট আকারে শো করবে। এই জন্য আমাদের কি করতে হবে? একটা কোড শিখতে হবে, সেটার নাম কি?
এলআই, হ্যাঁ লিস্ট। এখন এলআই কোডটা কিভাবে করব, এলআই এবং এলআই শেষ করি। এই যে এলআই কোডটা লিখলাম, এটা ইউএল কোডের মধ্যে আমরা ব্যবহার করব সব সময়। ইউএল কোডের মধ্যে ব্যবহার করব এলআই কোডটা। এটার মানে লিস্ট, আমরা যে লিস্টগুলো করেছিলাম এই যে একটু আগে, পিছনে চলে যায়, ব্যাকে যাইতে হলে আমরা কি কোথায় প্রেস করব জানি, যে কন্ট্রোল জেড, তাই না? ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে যে লিস্ট, এটা কপি করলাম, কপি করার পরে আগের জায়গায় ফিরে যাইতে হলে আমাদের আর একটা, এবার 3টা বাটন প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট জেড। আমরা যদি প্রেস করি দেখেন আবার আগের জায়গায় চলে যাচ্ছে, আমরা যে এলআই লিস্টে কোড করেছিলাম সেখানে চলে গেল, কন্ট্রোল শিফট জেড। ওকে, আচ্ছা এখানে আসার পর আমি কোডটা এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমি যদি এটা আবার লিখি, এলআই, তারপরে দিস ইজ এ লিস্ট, তারপরে লেস দেন স্ল্যাশ এলআই গ্রেটার দেন। ওকে, এতটুকু তো বুঝতে পারছি। এখন ইউএল অ্যাড করলাম, করার পর আমরা এলআই অ্যাড করলাম, যেটা লিস্ট, আনঅর্ডার লিস্ট। প্রথমে এটাকে র্যাপ করব, যেমন HTML আমরা র্যাপার হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ পুরো কোডগুলোকে HTML দ্বারা আবৃত করেছি, এটা আবরণ হিসেবে কাজ করছে। তেমনি এই যে লিস্টগুলো আমরা এইভাবে ডিসপ্লে করব, এই লিস্টগুলো কভার করার জন্য, আবৃত করার জন্য, ঢাকার জন্য আমরা ইউএল কোডটা ব্যবহার করছি, তাই না? আনঅর্ডার লিস্ট কোডটা ব্যবহার করছি। তারপর আমরা লিস্ট তৈরি করলাম এলআই, তারপরে দিস ইজ এ লিস্ট, আমরা এটা কন্টেন্ট লিখেছি, তারপর আবার এলআই কোডটা লিখেছি দিস ইজ এ লিস্ট। আমরা যদি এখানে লিখি যে দিস ইজ ফার্স্ট আইটেম, FIRST ফার্স্ট আইটেম, ওকে। তারপর আমরা যদি দেখি দিস ইজ সেকেন্ড আইটেম, ওকে। তারপরে কি আছে এখানে, দিস ইজ থার্ড আইটেম, তাই না? তাহলে আমরা LI দিস ইজ থার্ড আইটেম, শেষ করলাম, তাই না? খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা এখন ব্রাউজারে চলে যাই, সেভ করে ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করলাম, দেখেন এখানে কিন্তু এইখানে যেমনভাবে ডিসপ্লে হচ্ছে, যেমনভাবে কোডটা আছে, দিস ইজ ফার্স্ট আইটেম, দ্য ফার্স্ট আইটেম, দ্য সেকেন্ড আইটেম, এখানে কিন্তু এইভাবেই শো করছে সুন্দরভাবে। এই যে ব্ল্যাক কালারের কি গোল গোল চিহ্ন আসছে না প্রতিটা লেখার বাম পাশে। এইভাবে আমরা যতবার, অর্থাৎ যতবার এই কোডটা রিপিট করব, দেখেন আরও কোড আমি এখানে পেস্ট করে দিলাম এবং সেভ করলাম। আমি ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম, দেখেন অনেকগুলো লিস্ট শো করছে, তাই না? অনেকগুলো লিস্ট শো করছে। এখন যতবার আমরা এলআই লিস্ট, আরও লিস্ট অ্যাড করব, ততবার আমরা এই এলআই কোডটা রিপিট করব এইভাবে, হ্যাঁ, এই এলআই কোডটা ততবার রিপিট করব। আচ্ছা, তাহলে আমরা আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানতে পারলাম। এখন বিষয় হলো অর্ডার লিস্ট কিভাবে করতে হয়। খুব কঠিন কিছু না, বেশি কিছু শেখা লাগবে না, একটু ডিফারেন্স। এই যে আমরা আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ব্যবহার করেছিলাম, অর্ডার লিস্টের জন্য আমাদের ব্যবহার করা লাগবে OL, কিছুই না, অর্ডার লিস্ট, OL। আচ্ছা, তাহলে আমরা OL ট্যাগটা আমরা সুন্দর করে লিখে ফেলি, OL শুরু করলাম, অর্থাৎ প্রথম ট্যাগটা শুরু করলাম। তারপরে আমরা নিচে ইন্টারপ্রেস করে নিচে আসলাম, দ্বিতীয় পার আমরা আবার লিখলাম OL এবং আমরা এটা শেষ করলাম, শুরু করলাম, শেষ করলাম, কোনটার মতো, ইউএল এর মতো, ইউএল ট্যাগের মতো, তাই না? আচ্ছা, ইন্টারপ্রেস করি। এখন আমাদের কথা হলো যে এইগুলো স্পেস দিয়ে ট্যাব, অর্থাৎ আমরা যদি কিবোর্ডের ট্যাব নামে একটা বাটন আছে দেখেন একদম লেফট সাইডে, আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরে এডিট করি, তখন যখন আমরা ট্যাব প্রেস করব তখন দেখেন এখানে স্পেস চলে আসছে। HTML ট্যাগগুলোকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য নেস্টেড এলিমেন্ট আমরা শিখেছি, যে HTML নেস্টেড এলিমেন্টস, তো এগুলো সব কিন্তু নেস্টেডভাবে, অর্থাৎ HTML নেস্টেড এলিমেন্ট হিসাবে আছে, তাই না? তাহলে আমরা এখানে এই এলআই ট্যাগটা আবার ব্যবহার করব এখানে। তাহলে আমরা একই জিনিস শিখতেছি, শুধুমাত্র এখানে ইউএলটা রিপিট করে জাস্ট ইউএল এর কাছে ওয়েলটা ব্যবহার করতেছি। আবার লিস্ট তৈরি করার জন্য আমাদের শুধু ব্যবহার করতে হবে এলআই, শুরু করলাম,
এবং এলআই শেষ করলাম। তারপর আমরা এখানে লিখব দিস ইজ ফার্স্ট আইটেম, আর তারপরে এটাকে কপি করলাম। কপি আমি একটু ডিফারেন্টভাবে কপি করতেছি, দেখেন মাউসটা এখানে অর্থাৎ লেফট যে মাউসের বাটনটা আছে সেটাতে আমি ধরে রাখলাম, ধরার পরে এখানে মাউসটা উপরে নিয়ে গেলাম, দেখেন মাউসটা উপরে নিয়ে গেলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রেখে উপরে নিয়ে গেলাম, কোডটা সেভ হলো, সিলেক্ট হলো। তারপর আমরা রাইট ক্লিক করে কপি বা কন্ট্রোল সি কপি করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন কোডটা কিন্তু সিমিলারভাবে সেভ হচ্ছে, কারণ এখানে যে স্পেসগুলো আছে স্পেস সহ সেভ কপি হচ্ছে। হ্যাঁ, দেন আমরা এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম সেকেন্ড আইটেম, এখানে লিখলাম থার্ড আইটেম। ওকে, এটা আমরা ডিলিট করে দিই। এরপর আমরা ব্রাউজারে চলে যাই। কীভাবে আসছে 1 2 3, এটার মতো আসছে কি অর্ডার লিস্টের মতো চলে আসছে। কত সহজ, একই জিনিস, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সিমিলার জিনিস, শুধুমাত্র এখানে ও ইউএল এর জায়গায় আমরা শুধুমাত্র ওএল ব্যবহার করলাম, বাকি জিনিস সেম, তাই না? এখন আমরা যতবার এটা কিছুটা ডাইনামিকের মতো শো করবে। আমরা অলরেডি জেনেছি যে ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিছুটা এখানে ডাইনামিক ফিল পাবেন আপনারা, যে আমরা যতবার এই যে HTML কোড আর এলআই কোডটা যতবার আমরা রিপিট করব, এখানে আমি কপি পেস্ট করলাম, যতবার রিপিট করব ততবার কিন্তু এই যে 1 2 3 এই নাম্বারগুলো বাড়বে, তাই না? আমরা যদি আলাদাভাবে নাম্বারগুলো যুক্ত করে নেই, অটোমেটিক্যালি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এটা হলো অর্ডার লিস্টের কারসাজি। অর্ডার লিস্টে এইভাবে কাজ করে, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরও জানবো। তাহলে খুব সহজে শিখে ফেললাম অর্ডার লিস্ট কী জিনিস, আনঅর্ডার লিস্ট কী বিষয়। এখন আর একটা লিস্ট আছে আমাদের, সেটা হলো ডিসক্রিপশন লিস্ট। এইটা কিছুটা এই আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের মতোই, একটু ডিফারেন্ট এবং কোডগুলো একটু আলাদা। তাহলে আমরা জলদি জলদি শিখে ফেলি। আচ্ছা, ডিসক্রিপশন লিস্ট তৈরি করতে হলে আমাদের যে কোড লিখতে হবে সেটা হলো ডিএল, ডিসক্রিপশন লিস্ট। আমরা যেমন আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ব্যবহার করছি, অর্ডার লিস্টের জন্য ওএল ব্যবহার করেছি, তেমনি ডিসক্রিপশন লিস্টের জন্য ডিএল ব্যবহার করব, অর্থাৎ ডিএল। কি লিখলাম? ডিএল। খুব সহজ। তাহলে আমরা ডিএল ট্যাগটা দ্রুত লিখে ফেলি। ডিএল শুরু করলাম এবং HTML এর নিয়ম অনুযায়ী ডিএল শেষ করলাম, তাই না? এটাও একটা, এটারও স্টার্ট আছে এবং এন্ডিং আছে, তাই না? ওকে, তারপর আমাদের এখানে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের জন্য আমরা এলআইটা অ্যাড করেছিলাম, ট্যাগটা ব্যবহার করেছিলাম, তাই না? এলআই ট্যাগটা ব্যবহার করেছিলাম। ডির জন্য আমরা এলআই ট্যাগটা ব্যবহার করতে পারবো না, এটার জন্য আলাদা নিয়ম আছে, আলাদা ট্যাগ ব্যবহার করতে হবে আমাদেরকে। এখানে দুইটা ট্যাগ আমরা ব্যবহার করব। একটা ট্যাগের নাম থাকবে ডিটি, এটার ফুল মিনিং আমরা দিতে পারি ডিসক্রিপশন টাইটেল, তাই না? এই কোডটা জাস্ট লিখে ফেলবো আমরা এই কোড এডিটরে, ডিটি, ডিটির শুরু আছে এবং ডিটির শেষ আছে, না? এখন আমরা এখানে এটা টাইটেল দিই, টাইটেল। ওকে, আর একটা কোড আমরা শিখবো, সেটা হলো ডি। দেখেন কোড, HTML এর কোডগুলো কত সহজ, সহজেই মনে রাখা যায়। শুধু আমাদের এতটুকু বুঝতে হবে আমরা কোথায় কোন ট্যাগটা ব্যবহার করব। যখনই আমাদের বুঝতে পারবো যে এখানে অর্ডার লিস্ট করা লাগবে, সেখানে আমরা জাস্ট অর্ডার ট্যাগ ব্যবহার করব, অর্ডার লিস্টের ট্যাগ ব্যবহার করব। আমরা যেখানে আমাদের মনে হবে এখানে আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে, সেখানে আমরা আনঅর্ডার লিস্টের জন্য ট্যাগ ব্যবহার করব। এবং এগুলো খুবই সহজ। ডিডি মানে বোঝায় এটা ডিসক্রিপশন, অর্থাৎ আমরা যে ডিএল ডিসক্রিপশনাল লিস্ট তৈরি করতেছি, এটা ডিসক্রিপশন, অর্থাৎ এখানে আমরা টাইটেল অ্যাড করলাম হেডিং ট্যাগের মতো। আমরা যেমন হেডিং ট্যাগ শিখেছি, এই যে এখানে যেমন হেডিং ট্যাগ শিখেছি, HTML হেডিং ট্যাগ, কিছুটা একই রকমভাবে এটা কাজ করছে কিছুটা। ডিটি হেডিং ট্যাগের জন্য ব্যবহার করব।
আর ডিডি ব্যবহার করব ডিসক্রিপশনের জন্য, অর্থাৎ এই যে ডিসক্রিপশন লিস্ট আমরা শিখেছি এটার জন্য ডিটি আর ডিডি ব্যবহার করব। আচ্ছা, এটা শুরু আছে আবার শেষও আছে। ওকে, তারপরে এখানে আমরা লিখতে পারি দিস ইজ এ বিগ ডিসক্রিপশন। আচ্ছা, এখন আমরা এটার আউটপুটটা একটু দেখে আসি, হ্যাঁ। রিফ্রেশ করলাম, এখন দেখেন এখানে নতুন একটা লাইন চলে আসছে। প্রথমে আসছে কি টাইটেল আসছে, তারপরে আসছে কি দিস ইজ এ ডিসক্রিপশন, দিস ইজ এ বিগ ডিসক্রিপশন, তাই না? এখন একটু খেয়াল করেন ইউএল যে ট্যাগটা আমরা অ্যাড করেছিলাম এবং ওএল ট্যাগটা অ্যাড করেছিলাম সেই ট্যাগের মতোই এখানে কিন্তু স্পেস চলে আসছে, তাই না? লিস্টের মতোই এখানেও স্পেস চলে আসছে। এটা টাইটেল হিসাবে অ্যাক্ট করছে, এটা ডিসক্রিপশন হিসাবে ডিসপ্লে হয়েছে, তাই না? তাহলে আমরা যদি আরেকবার আরেকটা কোড লিখি ডিটি টাইটেল লেস দেন স্ল্যাশ ডিটি, শেষ করলাম, তাই না? এখানে আমরা নাম দিলাম যে রাব্বি। ওকে, এরপর আমি চাচ্ছি আরেকটা ডিটি অর্থাৎ টাইটেল দিতে, লিখলাম আমরা দুসরা, তারপরে লিখলাম দুসরা সফট। আচ্ছা, এখন এটাকে ব্রাউজারে নিয়ে যাই, আউটপুট দেখি। এখানে দেখেন এই টাইটেলের মতোই এখানে কিন্তু রাব্বি, তারপর নিচে কি শো করছে দুসরা সফট। এখন বিষয় হলো আমরা এখানে ডিসক্রিপশন অ্যাড করি নাই, ডি এই ট্যাগটা ব্যবহার করি নাই, শুধু আমরা কি ডিটি এই ট্যাগটা ব্যবহার করছি, তাই না? তো শুধুমাত্র আমরা যখন টাইটেল অ্যাড করব তখন আমরা শুধুমাত্র এই ট্যাগটা ব্যবহার করতে পারবো। এখন আমরা যখন ডি ট্যাগটা ব্যবহার করব তখন আমরা ডিসক্রিপশনের জন্য ব্যবহার করব। তাহলে আমি যদি এখানে এই ট্যাগের জন্য অর্থাৎ এই টাইটেলের জন্য আমরা ডিসক্রিপশন অ্যাড করতে যাই, যে এখানে ডি শুরু করলাম এবং শেষ করলাম, আমি যদি এখানে লিখি হি ইজ এ গুড বয়, তাহলে এইটা কিন্তু এখানে শো করবে, দেখেন দিস ইজ হি ইজ এ গুড বয়, তাই না? এরপর আমরা দুসরা সফট, এখানে যদি আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করি, শুরু করলাম শেষ করলাম, এরপরে যদি লিখি দিস ইজ এ গুড কোম্পানি, ওকে দিস ইজ এ গুড কোম্পানি বা গুড ট্রেনিং সেন্টার, ঠিক আছে? দিস ইজ এ গুড ট্রেনিং সেন্টার লিখলাম। তারপরে আমরা সেভ করার পরে আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এই লেখাটা শো করছে, কি হিসেবে শো করছে? এই যে দুসরা সফট এর টাইটেল এর আন্ডারে এই লেখাটা শো করছে। অর্থাৎ যখন আমরা একটা টাইটেল অ্যাড করব তার ঠিক নিচে আমরা ডিসক্রিপশন অ্যাড করব। আবার যখন আমরা একটা টাইটেল অ্যাড করলাম তার ঠিক নিচে আমরা ডিসক্রিপশন ট্যাগটা অ্যাড করলাম, আবার আরেকটা টাইটেল অ্যাড করছি তার নিচে ঠিক ডিসক্রিপশন ট্যাগটা অ্যাড করছি। এখন আমার প্রশ্ন হলো, বা অনেকে প্রশ্ন করছেন যে এখানে আমরা অন্য কোনো ট্যাগ ব্যবহার করতে পারবো কিনা? অবশ্যই পারবো। এখানে যদি আমি পি ট্যাগটা ব্যবহার করি, পি প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করি, আমি যদি এখানে এই কোডটা কপি করি, হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম, তারপরে পি ট্যাগটা শেষ করি, কিভাবে শেষ করলাম? লেস দেন স্ল্যাশ পি গ্রেটার দেন। ওকে, এবার আমরা সেভ করলাম, সেভ করে আবার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যেয়ে দেখলাম এখানে দিস ইজ এ গুড ট্রেনিং সেন্টার, দিস ইজ গুড ট্রেনিং সেন্টার এই লেখাটা শো করছে। ডিএল এর মধ্যে পি ট্যাগটা ব্যবহার করার পরও এলাকাটা শো করছে। কীভাবে শো করছে? একটা টাইটেলের মতো শো করছে, এই যে টাইটেল হিসেবে শো করছে, টাইটেলের মতো শো করছে। কিন্তু দেখেন এখানে একটা স্পেস চলে আসছে, তাই না? এটা কেন আসছে? কারণ এই যে পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু ডিএল এর মধ্যে ব্যবহার করার জন্যই কিন্তু এখানে একটা স্পেস চলে আসছে। অর্থাৎ ডিএল যেমন আমরা এই যে হেড ট্যাগের মধ্যে যেমন আমরা অন্য অন্য এসটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারবো না, অর্থাৎ যেগুলো বডিতে ব্যবহার করার দরকার, যেগুলো বডিতে ব্যবহার করতেছি আমরা এখানে দেখার জন্য, সেগুলো আমরা বডিতেই ব্যবহার করতেছি, এবং যেগুলো এই যে ট্যাব বা
অন্যান্য ক্ষেত্রে যেগুলো ব্যবহার হবে সেগুলো শুধু হেডে আমরা ব্যবহার করছি। ঠিক ডিএল ট্যাগের মধ্যে আমরা শুধুমাত্র ডিটি এবং ডিডি ট্যাগ ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আমরা পি ট্যাগটা কেটে দিলাম। অর্থাৎ HTML এর স্ট্যান্ডার্ড মেনে মেনে যদি আমরা চলতে চাই তাহলে আমরা এভাবে কোড করব। এখানে কোনো সমস্যা না। আমি যদি কোডে দেখি তাহলে দেখেন এই যে ডিএল ট্যাগের মধ্যে এই পি ট্যাগটা শো করছে, কোনো সমস্যা না, আপনারা ব্যবহার করতে পারেন, তাই না? কিন্তু আমরা শুধুমাত্র ডিটি এবং ডিডি ব্যবহার করব। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অন্য কোনো কোড ব্যবহার করতে পারেন। এটা ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন কোথায় কোন কোড ব্যবহার করতে হবে। আগে এগুলো আমরা খুব বেশি দূরে না যাই, আমরা একদম বেসিক জিনিসগুলো শিখে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা তিনটা লিস্ট শিখলাম। একটা হলো ইউএল, তারপরে ওএল, তারপরে ডিএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, তারপরে আমরা ডিসক্রিপশন লিস্ট অর্থাৎ ইউএল, ওএল আর হলো ডিএল। খুব সহজেই মনে রাখতে পারবো। ইউএল এর জন্য আমরা কি ব্যবহার করছি? এলআই ট্যাগ। এলআই ট্যাগটা ইউএলও ব্যবহার করতে পারবো, ওএল ট্যাগে ব্যবহার করতে পারবো, তাই না? আর ডিসক্রিপশনাল ট্যাগে, ডিসক্রিপশন লিস্ট ট্যাগের জন্য ডিএল ব্যবহার করার পরে আমরা এখানে কি ব্যবহার করছি? ডিটি, তারপরে ব্যবহার করছি ডিডি। ডিটি ব্যবহার করছি টাইটেলের জন্য এবং ডিডি ট্যাগ ব্যবহার করছি ডিসক্রিপশনের জন্য। অর্থাৎ এই টাইটেলের আন্ডারে আমরা ডিসক্রিপশন অ্যাড করতে হলে ডিডি ট্যাগটা ব্যবহার করব। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা লিস্ট, HTML লিস্ট শেষ করলাম। আমরা অনেক দূর চলে আসছি HTML এর। আমাদের সিলেবাস অনুযায়ী আজকে আরও কয়েকটা কোড করার কথা ছিল, কিন্তু আমরা একটু ধীরে ধীরে আগাচ্ছি কারণ আমাদের অনেক লিমিটেশন আছে আমাদের ল্যাবে, ঠিক আছে? এবং আপনাদের অনেকে দুর্বল আছেন, এজন্য আমরা একটু ধীরে ধীরে আগাচ্ছি যেন HTMLটা আমরা ভালো করে শিখি, ভবিষ্যতে আমাদের সমস্যা না হয়। যারা ক্লাসে ফাঁকি দিচ্ছেন তারা ফাঁকি দেন না। যারা অ্যাবসেন্ট আছেন, যারা প্রেজেন্ট থাকেন না, ক্লাসে উপস্থিত থাকেন না, যারা নিয়মিত ক্লাস করেন না, তারা নিয়মিত যদি ক্লাস না করেন, একদিন ক্লাস যদি বাদ দেন, পরবর্তী ক্লাসে আপনারা সমস্যায় পড়ে যাবেন, খুব সমস্যায় পড়ে যাবেন। অতএব আমরা চেষ্টা করব নিয়মিত ক্লাস করার। ওকে, তাহলে আমরা অনেকগুলো ট্যাগ শিখে ফেলছি। তাহলে আমরা ডকুমেন্ট, HTML ডকুমেন্ট স্ট্রাকচার তৈরি করার সময় যে কোডটা লিখতে হবে অর্থাৎ ডক টাইপ HTML সেটা শিখতে পারছি। এটা কি জিনিস আমি অলরেডি ডিসকাস করছি। তারপরে যদি কারো সমস্যা থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে আলোচনা করে নেন, ঠিক আছে? কারণ একটা জিনিস যদি আমি 1000 বার দেখাইতে যাই তাহলে ক্লাসের সময় নষ্ট হয়ে যাবে। তারপর আমরা HTML শিখছি, হেড শিখছি, বডি শিখছি, হেডিং ট্যাগ H1 থেকে শুরু করে H6, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ। আজকে শিখলাম এ ট্যাগ, ইউএল ট্যাগ, ওএল ট্যাগ, এলআই ট্যাগ, ডিএল, ডিটি এবং ডিডি এবং বিআর, এইচআর শিখেছি। এই ট্যাগগুলো আমরা অলরেডি শিখেছি, অনেকগুলো ট্যাগ শিখে ফেলছি। এগুলোর উপরে আমরা ধীরে ধীরে এগুলো দিয়ে আমরা HTML টেমপ্লেট তৈরি করব, ওয়েবসাইটের পেজ তৈরি করব এবং নিয়মিত আমরা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। যদি বাসায় প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করা হবে তত আপনাদের কোড করা ভালো হবে এবং আপনারা ভালো একজন ডেভেলপার হতে পারবেন। ক্লাসে ফাঁকি দিবেন, ক্লাসে থাকবেন না, এই ধরনের যত রকম কার্যকলাপ আছে যেগুলো আপনাদের দুর্বল করে দিবে, আপনাদের ভালো ডেভেলপার হতে বাধা প্রদান করবে, সেইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যত এগুলো করবেন তত আপনারা খারাপ একজন ডেভেলপার হবেন এবং হইতেও পারবেন না। তো আপনারা যতটা সম্ভব প্র্যাকটিস করব এবং আপনারা যারা ভালো লার্নার, ভালো শেখার আগ্রহ আছে, যত ভালো শেখার আগ্রহ আছে তারা ক্লাসে যেগুলো দেখানো হচ্ছে অনেকেই স্টাডি করে করে আরও শিখে ফেলবে। এই জন্য কী হবে, তাদের নলেজটা আরও বেড়ে যাবে, পরবর্তী ক্লাস করার সময় আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে?